যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি আপনার শো ভূত এফএম-এর সত্যি বলতে অনেক বড় একজন ভক্ত ছিলাম। তখন আমার গ্রামের বাসায় থাকতাম বলে লাইভ শুনতে পারতাম না, কিন্তু রেকর্ড করে শুনতাম। মাঝে মাঝে মাঝখানে যখন আপনার শো বন্ধ হয়ে গেল অনেক খারাপ লাগছিল। যাই হোক, আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য আপনাকে বলবো ওয়েলকাম ব্যাক। যাই হোক, অনেক উল্টাপাল্টা ভাবে লিখছি, আসলে লেখালেখির অভ্যেস নেই বলে এই অবস্থা। যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হাসান আলী, মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট, বর্তমানে ইন্টার্নশিপ ডক্টর হিসেবে একটা হাসপাতালে কর্তব্যরত আছি। আসলে মেডিকেল সায়েন্স এই সেক্টরটায় জিন ভূত বলেন আর সুপার ন্যাচারাল পাওয়ার বলেন, এইগুলোতে বিশ্বাস একদম নাই বললেই চলে। মেডিকেল সেক্টরের কাউকে যদি হঠাৎ প্রশ্ন করা যায় যে জিন ভূতে বিশ্বাস করে কিনা, সে অবশ্যই হেসে উড়িয়ে দেবে। আর আমি বিশ্বাস করতাম না এমন না। ছোটবেলায় দাদুর মুখ থেকে অনেক ঘটনা শুনেছি। আমার আম্মু আর বড় খালামণির সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা শুনেছি। আপনার শোতে নিয়মিত শুনতাম। ঘটনায় আসি। মেডিকেলে ফাইনাল ইয়ার চলে। স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি জানার জন্য ইন্টার্নশিপ দেয়া হয়, যেন তারা সবগুলো বিষয় ভালোভাবে আয়ত্ত করে নিতে পারে। আর ফাইনাল পাস করার পর তাকে সরাসরি কাজ দেয়া হয় অ্যাজ অ্যান ইন্টার্নশিপ ডক্টর। আমি যখন ইন্টার্নশিপের জন্য হাসপাতালে যাই তখন আমাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নার্স আপুদের ওপর। প্রথমেই ওনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আর বলে দেওয়া হয় সব সময় আমাদের সাহায্য করার জন্য। আমি আবার একটু মানুষদের সাথে ভালো মিশতে পারতাম, মানে কথা বলতে বলতে একদম বন্ধুর মতো হয়ে যেতাম। তাই এক নার্স আপুর সাথে আমার পরিচয় হয়। ওনার নাম ছিল মায়া। আমি ওনাকে মায়াপু বলে ডাকতাম। যতটুকু ওনার সাথে কথা বলে বুঝেছি উনি অনেক মিশুক। প্রথমে আমার ডিউটি পড়ে হসপিটালের আউটডোরে। আমাকে কাজ বুঝিয়ে দিতে এবং সাহায্য করতে মায়াপু সবসময় আমার সাথেই থাকতেন। যখন পেশেন্টের ভিড় কম থাকতো তখন আমি কানে হেডফোন লাগিয়ে ভূত এফএম-এর রেকর্ডেড এপিসোডগুলো শুনতাম। একদিন মায়াপু আমাকে খোঁচা মেরেই বলে বসলো, কাজের একটু সুযোগ পেতে না পেতেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করেছো, এমন করলে তো রোগীকে চিকিৎসা দিবে কিভাবে? আমি ওনার কথা শুনে হেসে হেডফোনের এক পাশ ওনার দিকে দিয়ে বললাম, নেন শোনেন। উনি কানে দিয়ে কিছুক্ষণ শোনার পরে বললেন, আরে এটা তো ভূতের ঘটনা, তাই না? আমি বললাম, হ্যাঁ আপু, আমার অনেক ভালো লাগে শুনতে। উনি তখন আশেপাশে দেখে আমার একটু কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি নীলা আপুকে চিনো না? দেখো নাই? নীলা আপু ওনাদের সিনিয়র নার্স। আমি উত্তর দিলাম, হ্যাঁ চিনি তো। আপু বললেন, জানো নীলা আপুর সাথে জিন আছে। উনি আগে অনেক মিশুক আর চঞ্চল টাইপ ছিল, কিন্তু এখন দেখো উনি কারোর সাথে কথা বলে না। আমি অনেক এক্সাইটেড হয়ে আপুর কাছে জানতে চাইলাম। আপু প্রথমে না না করছিল, পরে আমি রাগ করব বলায় উনি বলতে শুরু করলেন। উনি অনেক এলোমেলো ভাবে বলেছিলেন, আমি ওনার মতো করেই সাজিয়ে বলার চেষ্টা করছি। বলছেন, মায়া আপু। আমি তখন মাত্র নার্সের পড়া শেষ করে জব অ্যাপ্লাই করি। আল্লাহ দিলে প্রথমবারই আমার জবটা হয়ে যায়। আমি যখন জয়েন করি তখন নীলা আপু ছিল আমার সিনিয়র। অনেক সুন্দর করে কথা বলতে পারতাম, তাই সবাই আমার সাথে অল্পতেই মিশে যেত। নীলা আপুও আমার সাথে মিশে গেল কয়েকদিনেই। হাসাহাসি আর গল্প করা। বিরতির সময়ে অনেক অনেক গল্প করতাম আমরা। ওনার সব কথা আমাকে বলতো, আমার সব কথা ওনাকে বলতাম। আস্তে আস্তে আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। তখন আমারও বিয়ে হয়নি, আবার নীলা আপুরও না, তাই আমরা একসাথেই বাসা নিয়ে থাকতাম। ভালোই চলছিল সবকিছু। আর নীলা আপু আগে অনেক সুন্দরী ছিলেন। একদিন নাইট ডিউটিতে আমাদের দুজনেরই ডিউটি পড়ে অপারেশন থিয়েটারে। এই হাসপাতালের অপারেশন থিয়েটারটা একদম এক পাশে ব্যালকনির সাথে, অন্য পাশে জঙ্গল টাইপ এরিয়া। সেদিন একটা অপারেশন করার পর আমার আর কোনো কাজ ছিল না, তাই সিনিয়র ডাক্তাররা চলে যায়। আমাদের যেহেতু ডিউটি ছিল আমরা সেখানেই ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। রাত গভীর হয়ে যাচ্ছিল, তাই রাতের খাবার নিয়ে আসার জন্য আমাদের নিচতলায় নার্স স্টাফ রুমে খাবার আনতে যাই। রাত তখন ধরো 10টার একটু বেশি। আমি রুমে এসে আমার আর নীলা আপুর খাবারের
টিফিন বাটি নিয়ে আবার সেই 2 তলার অপারেশন রুমের দিকে হাঁটতে থাকি। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন হঠাৎ কারেন্ট চলে যায়। আমি আমার মোবাইলটা ভুলে অপারেশন রুমেই ফিরে এসেছিলাম। কারেন্ট চলে যাওয়ার পর চারিদিকে একদম অন্ধকার হয়ে যায়। আমি আস্তে আস্তে পা টিপে টিপে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছিলাম। অপারেশনের রুমের পাশে এসেই আমি নীলাপুর নাম ধরে ডাকতে থাকি। বেশ কয়েকবার ডাকার পরও উনি কোন রকম উত্তর দিচ্ছিলেন না। আমি ভেবে নিয়েছি উনি হয়তো বাথরুমে গিয়েছেন। এই ভেবে আমি বসে আছি, আমার মোবাইল খুঁজে মোবাইল টিপছি আর গুনগুন করে গান গাচ্ছি। মিনিট 15 হয়ে গেছে, তাও উনি আসছেন না দেখে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জোরে জোরে ওনার নাম ধরে ডাকছিলাম আর ব্যালকনি দিয়ে এইদিক ওইদিক খুঁজছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি মানুষের মতো কিছু একটা সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেটা একদম শেষ দিকে শোয়া অবস্থায় শূন্যে ভেসে আছে, এমন একটা অবস্থা। আমি জোরে করে নীলা আপু বলে ডাক দিতেই মনে হলো জিনিসটা ভেসে থাকা থেকে ধপাস করে নিচে পড়ে গেল। সাথে সাথে লাইট জ্বলে উঠল। দূর থেকে দেখতে পাচ্ছিলাম নার্সের ড্রেস গায়ে কেউ ব্যালকনির শেষ মাথায় শুয়ে আছে। আমি এক দৌড়ে গিয়ে দেখি নীলা আপু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে আর ওনার গলায় কালো একটা দাগ হয়ে আছে। সেটা একদম ফুলে রক্ত জমাট বেঁধে গেলে যেমন দেখায় তেমন। আমার চিৎকার শুনে নিচ থেকে কয়েকজন নার্স আর স্টাফ ছুটে আসে। নীলা আপুকে ধরাধরি করে স্টাফ রুমের দিকে নিয়ে যাওয়া হয়। ওনার মাথায় পানি ঢালতে থাকি আমরা। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে উনি কেমন যেন ভয় ভয় নিয়ে চারিদিকে তাকাচ্ছেন। আমি পাশে বসতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করেন। আমি কাউকে কিছু বললাম না। আবার ওনাকে কিছু জিজ্ঞেস করতে না দিয়ে নীলা আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে ওনার অনেক জ্বর। আমি মাথায় পানি দিচ্ছিলাম আর ওনার কপালে ভেজা কাপড় রাখছিলাম। উনি জ্বরে কাঁপছে আর কি যেন সব বলেই চলেছে। উনি এত বেশি কাঁপছিল যে কি বলতে চাচ্ছে উনি সেটা বোঝাই যাচ্ছিল না। শুধু এটুকু বুঝছিলাম কারো কাছে উনি মাফ চাচ্ছে আর বলছে ছেড়ে দাও, আমি রাজি। আমি ওনাকে ধাক্কা দিলাম। উনি চোখ খুলে তাকালো, পানি চাইলো, পানি দিলাম। উনি আমাকে কিছু একটা বলতে চাইলেন। আমি ওনাকে বললাম ঘুমিয়ে যেতে। পরদিন সকালে উনি অনেকটাই সুস্থ হয়ে যায়। আজকেও আমার নাইট ডিউটি আছে নীলা আপুরো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আজকে ডিউটিতে যাবে তো, নাকি বড় স্যারকে ফোন দিয়ে ছুটি নিব। উনি কিছুই বললেন না, একভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। আমি পাশে গিয়ে ধাক্কা দিতেই ওনার ঘোর কাটলো। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম কালকে রাতে কি হয়েছিল আপু। আমার কথা শুনে উনি কেমন যেন ভয়ে একটু নড়ে উঠলেন। আমি চিন্তা করছিলাম এখনই এই কথাটা মনে হয় জিজ্ঞাসা করা ঠিক হয়নি। কিছুক্ষণ চুপ থেকে আপু বললেন আমি যখন খাবার আনতে চলে গেলাম উনি তখন অপারেশন থিয়েটারের বাইরে দরজার পাশেই একটা চেয়ার নিয়ে বসেছিলেন। হঠাৎ করেই কারেন্ট চলে যায়, চারপাশে অন্ধকার হয়ে যায়। উনি আমার নাম ধরে নাকি কয়েকবার ডাকও দেয়। এর মাঝেই হঠাৎ অপারেশন থিয়েটারের ভেতর থেকে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ হয়। উনি অপারেশন থিয়েটারের ভেতরে যায় কি হয়েছে দেখতে। উনি এদিক ওদিক তাকাতে থাকে। জানালার হালকা একটু আলোতে উনি দেখেন অপারেশন থিয়েটারের ভেতর বড় একটা মানুষের ছায়ার মতো কিছু একটা, কিন্তু তার মাথাটা অনেক বড় আর লম্বা। জিনিসটা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, যেমনটা আমাদের রাগ হলে হয়। মনে হচ্ছিল সেই জিনিসটা এতই রেগে আছে যেন একদম ছেড়ে খেয়ে ফেলবে। এরপর সেই ছায়াটা আস্তে আস্তে ওনার পাশে আসতে থাকে। উনি জোরে চিৎকার দিয়ে দৌড়ে পালাবার চেষ্টা করেন, কিন্তু তার পা মনে হচ্ছিল পাথর হয়ে গেছে। এরপর উনি ফিল করছিলেন সেই ছায়াটা এখন এতই কাছে চলে এসেছে যে সেইটার নিঃশ্বাস ওনার গায়ে লাগছে। সেই ছায়াটা ওনার গলা শক্ত করে চেপে ধরে। এরপর তার আর কিছু মনে নেই। ওনার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ ওনাকে আমি যখন পেয়েছিলাম সেটা ছিল আমাদের হাসপাতালের মর্গের পাশের ব্যালকনিতে। উনি অপারেশন থিয়েটারের ওখান থেকে সেই শেষের ব্যালকনিতে কিভাবে গেলেন? আমি তো ওনাকে শূন্যে ভাসতে দেখেছিলাম। আমি তাকে এতটুকু বলার পরে নীলা আপু রুমে আসলেন। মায়া আপু ঘটনা বলা থামিয়ে উঠে দাঁড়ালেন। আমি ভালো করে নীলা আপুকে দেখলাম। কেমন যেন একটা গম্ভীর টাইপ ওনার মুখ, একদম শুকনো মনে হচ্ছে, রক্ত যেন কেউ শুষে খেয়ে ফেলেছে, চামড়া হাড়ের সাথে লেগে রয়েছে। উনি এসে মায়া আপুকে বললেন মায়া তোমার কালকে 307-এ ডিউটি। এটুকু বলেই উনি চলে গেলেন। মায়া আপু আমার দিকে তাকিয়ে বললেন দেখেছো, উনি কথাই বলতে চায় না এখন। আমি আপুকে বললাম নীলাপুর ঘটনাটা বলতে।
আরো কি সমস্যা হয়েছিল তারপর আপু একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন। এরপর থেকে নীলা আপু কেমন যেন চুপচাপ হয়ে যায়, কিন্তু উনি রাত্রে ঘুমানোর সময় অনেক উল্টাপাল্টা কথা বলতেন আর ভয়ে ঘুম থেকে লাফিয়ে উঠতেন। ঘুম থেকে ওঠার পরে উনি দেখতে পেতেন কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে, নাহলে রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছে। আমাকে উনি মাঝে মাঝে বলতো, মায়া দেখো ওখানে কি যেন দাঁড়িয়ে রয়েছে। আমি তাকিয়ে দেখতাম, দেখার জন্য কাউকে খুঁজে পেতাম না। আমি ভাবতাম উনি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখছেন, সেটাই ঘুম ভেঙে মনে করছেন। একদিন রাত্রে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি নীলা আপু ঘুমিয়ে আছে, বাট ওনার পা দুইটা ওপরের দিকে। এমন লাগছে যেন মনে হচ্ছে কেউ ওনার পা ধরে রেখেছে। আমি ভয় নীলা আপুর নাম ধরে চিল্লানি মেরে উঠে পড়ি। আমি দেখলাম একটা ছায়া ওনার পা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে ঘরের পাশ দিয়ে দেয়ালে মিলিয়ে গেল। আমি নীলা আপুকে ধাক্কা দিয়েছিলাম ওঠার জন্য, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিলেন না। তখন বুঝলাম উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। ওনার মুখে পানি দিলে ওনার জ্ঞান ফিরে আসে। উনি উঠেই আমাকে বলছিলেন, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। আমি ওই দিন রাত্রে অনেক বেশি ভয় পেয়েছিলাম, সারা রাত ঘুমোতে পারিনি। সকালে উঠে আমি আমার আম্মুকে সবকিছু জানাই। আমার আম্মু আমাকে বলেন বড় কোনো হুজুরের কাছে ওনাকে নিয়ে যেতে, কিন্তু আমি আমার আম্মুর কথায় কান না দিয়ে পরের দিন আমাদের হাসপাতালের একজন বড় ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গেলাম। উনি অনেকগুলো টেস্ট দিলেন। আমি সব টেস্ট করিয়ে রেজাল্ট নিয়ে সেই ডাক্তারের কাছে গেলাম। উনি রিপোর্ট দেখে বললেন সবকিছু ঠিকই তো আছে, হয়তো ঘুম ঠিক মতো হয়নি, তাই ওনার শরীর দুর্বল হয়ে গেছে। এই বলে তিনি কিছু ওষুধ দিলেন। আমি ওষুধ দিয়ে নীলা আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। নীলা আপু কেমন যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। উনি চিকন হয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল ওনার শরীরে শক্তি নেই, কেমন সাদাটে হয়ে যাচ্ছেন। ওনার অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল। তখন আমার আম্মুর সেই হুজুরকে দেখানোর কথা মনে পড়ল। আমি খোঁজ নিয়ে পাশের এলাকাতেই একজন হুজুরের সন্ধান পেলাম। নীলা আপুকে বললাম, আপু চলো তোমাকে হুজুরের কাছে নিয়ে যাব। উনি যেতে চাচ্ছিল না, আমি জোর করে ওনাকে নিয়ে গেলাম। হুজুরের বাসায় গিয়ে নক করলাম। একজন মাঝ বয়সী লোক এসে সালাম দিয়ে বলল কাকে চাই। আমি উত্তর দিলাম, হুজুরের সাথে আমাদের কথা আছে, ওনার সাহায্য দরকার। উনি বললেন ভেতরে আসেন। ভেতরে গিয়ে সেই লোকটি হুজুরের কানে কানে কি যেন বলল। উনি আমাদের দিকে তাকিয়ে একটা ঘর দেখিয়ে বসতে বলল। আমি আর নীলা আপু রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর হুজুর এসে বসলেন। উনি নীলা আপুকে ওনার সামনে বসতে বললেন। নীলা আপু ওনার সামনে বসার পর উনি কিছু একটা পড়ে একটা গ্লাসের পানিতে ফু দিয়ে সেই পানি ওনার হাতে নিয়ে নীলা আপুর ওপর ছিটিয়ে দিলেন। আর কিছু একটা উনি পড়ছিলেন। আমি চিন্তা করছিলাম মনে মনে, আরে উনি আমাদের সমস্যা জানতে চাইছেন না কেন? আমি তো ওনাকে কিছু বলতে যাব। এই সময় হুজুর আমাদেরকে তাকিয়ে বলছে, ইনার উপরে তো কালো জাদু করা হয়েছে, খুবই বাজেভাবে কালো জাদু করা হয়েছে এনার ওপর। যেই উদ্দেশ্য নিয়ে কালো জাদু করা হয়েছে সেটা পূরণ না হলে উনি আস্তে আস্তে রক্ত শুকিয়ে মারা যাবে। আমি শুনে ভয় পেয়ে যাই। আপুর দিকে তাকিয়ে দেখি উনি কান্না করছেন। আমি হুজুরকে বলি, কে করেছে এই জঘন্য কাজটা? হুজুর কিছু না বলে চোখ বন্ধ করলেন। 5-6 মিনিট উনি চোখ বন্ধ করে আছে। হঠাৎ বলতে শুরু করলেন, আমার এই আপুকে তার গ্রামেরই একটি ছেলে অনেক পছন্দ করত। সে অনেকবার তাকে বিয়ের কথা জানিয়েছে, কিন্তু উনি ছেলেকে বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন। ছেলেটা তার ফ্যামিলিকেও অনেক বুঝিয়েছে, কিন্তু উনি তাতেও রাজি হয়নি। পরে ছেলেটি রাগে ক্ষোভে তোমার আপুর ওপর কালো জাদু করেছে। সেই কালো জাদুর পর থেকেই সেই কালো জাদুর প্রভাবে নীলা আপুর ওপর জিন এসে ওনাকে নিয়ে যেতে চাইতো। আমি তাকে হাসপাতালে শূন্যে ভাসতে দেখেছিলাম, সেটাও সেই জিনেরই কাজ ছিল। আবার সে রাত্রে ঘুমালে স্বপ্নে জিন এসে ভয় দেখাতো, তার সাথে যেতে বলতো। আমি হুজুরকে বললাম, হুজুর যেভাবে হোক ওনার কালো জাদু কাটিয়ে দিন। মাত্র কয়েকদিনেই ওনার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এইভাবে আর কিছুদিন গেলে উনি মারা যাবেন। হুজুর আমাকে বললেন, এই কালো জাদু যেভাবে করা হয়েছে আমি সেটা কাটাতে পারবো না, তবে আমি একজনের সন্ধান দিচ্ছি, ওনার কাছে গেলে উনি সাহায্য করবেন। এটা বলে উনি একটা কাগজে কিছু একটা লিখে দিয়ে সেটা একটা তাবিজে ভরে একটা পাত্রের পানিতে ডুবিয়ে আমার দিকে ধরলেন আর বললেন, একটা আপনি পড়বেন আর একটা ওনাকে পড়িয়ে দেবেন, আর এটা পড়ার পর থেকে ভুলেও খুলবেন না। আমি জিজ্ঞেস করলাম, আমার কেন পড়তে হবে? উনি বললেন, আপনি ওনাকে হেল্প করছেন, এটার কারণে আপনারও সমস্যা হতে পারে। ওনার কথা মতো আমি তাবিজ দুটা নিলাম আর ওনার দেয়া আর এক হুজুরের ঠিকানা লিখে বাসায় চলে আসলাম। কিন্তু যেই হুজুরের ঠিকানা উনি দিয়েছিলেন সেটা অনেক দূরে, আর আমি হাসপাতাল থেকে ছুটিও নিতে পারবো না, কারণ যদি ছুটির কারণ জিজ্ঞেস করে তাহলে এইটা বললে সবাই হাসাহাসি করবে আর কেউ বিশ্বাস করবে না। তাই আমি নীলা আপুর মা বাবাকে খবর দেই এবং সবকিছু খুলে বলি। পরের দিনই ওনারা এসে নীলা আপুকে নিয়ে যায় এবং হুজুরের ঠিকানায় ওনাকে দেখিয়ে আসে।
এর পরবর্তীতে কি হয়েছে, সেই কালো জাদু কিভাবে কাটানো হয়েছে, এই বিষয়ে কোনো কিছুই আমি জানি না। নীলা আপুর জবে ব্যাক করেছেন 1 সপ্তাহ হলো, কিন্তু উনি খুব একটা কথাই বলছেন না। উনি আগে সব থেকে বেশি কথা বলতো আমার সাথে, কিন্তু আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করার পরেও উনি কিছু বলেননি। এই ছিল রাসেল ভাই মায়াপুর থেকে শোনা নীলা আপুর ঘটনা। আমি চেষ্টা করেছি বাকিটুকু নীলা আপুর থেকে শুনতে, কিন্তু নীলা আপু কথাই বলেন না খুব একটা এই বিষয়ে। কথা বলার সুযোগ এখনো হয়নি, যদি কখনো হয় ইনশাল্লাহ জানাবো। জানি না ঘটনাটা ভয়ের ছিল কিনা, কিন্তু মায়া আপু যখন বলছিলেন আমি নিজে ওনার চোখ মুখে দেখে ভয় পাচ্ছিলাম। ভালো থাকবেন রাসেল ভাই। আর আমি ঘটনাটা ভূত.com-এ পাঠাবো, এটা পারমিশন মায়া আপুর থেকে নিয়েছি, কিন্তু নীলা আপুকে কিচ্ছু বলা হয়নি। অনেকদিন পর একটু সময় পেয়ে লিখতে বসলাম, যদিও ঠিক লিখতে পারিনি। ভালো লাগলে পড়ে শোনাবেন। শ্রোতা বন্ধুরা, আজকে আমি যেই স্টোরিটি শেয়ার করব, এটি আমার যে জেলা, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একটি ঘটনা। ঘটনাটির সময় অনেক আগের, 1965 সালের। ঘটনাটি আমি যার কাছে শুনেছি, ওনার নাম হচ্ছে কবিল উদ্দিন, আর ওনার দাদা যিনি, তার নাম হলো খয়ের উদ্দিন। বেসিক্যালি ওই খয়ের উদ্দিনের কাছ থেকেই তার যে নাতি কবিল উদ্দিন, উনি শুনেছেন, এবং তার কাছ থেকেই আমার শোনা বা তার কাছ থেকে আমার কালেক্ট করা। তো কথা না বাড়িয়ে আমি ঘটনাতে চলে যাই। খয়ের উদ্দিন উনি বেসিক্যালি শাড়ির ব্যবসা করতেন। আগেকার দিনে বা আমরাও দেখেছি, আর গোটা ধরেন যে 10-12 বছর আগেও কিন্তু অনেকেই বাড়িতে শাড়ি এনে বিক্রি করতেন। এখন তো অতটা দেখা যায় না, আগে কিন্তু এটা ছিল। তো খয়েরউদ্দিন উনি কালুখালী থেকে রাজবাড়িতে যেতেন। রাজবাড়ী শহরে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উনি শাড়ি বিক্রি করতেন। আবার দেখা যাচ্ছে সন্ধ্যার পর একটা ট্রেন ছিল, ট্রেনে আবার উনি কালুখালী চলে আসতেন। তারপর ওখান থেকে 1 কিলোমিটার দক্ষিণে ওনার বাড়ি ছিল, সেখানে চলে আসতেন। এটা ওনার মোটামুটি প্রতিদিনের একটা কাজ ছিল। ওনার বাড়ির পাশে বিশাল একটা জঙ্গলের মতো ছিল। এখানে একটি বিষয় বলে রাখি, রাজবাড়ী জেলার সর্বশেষ উপজেলা কালুখালী। আমি কালুখালী নিয়ে এর আগেও বেশ কিছু ঘটনা বলেছি, এবং সামনেও আমি চেষ্টা করব আরো বেশ কিছু ঘটনা সংগ্রহ করার জন্য। কালুখালীতে অনেক হন্টেড প্লেস আছে এবং সেই কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে। আমি এর আগেও বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছি, তো আজকে আমি আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সেই ঘটনাটি এটি। তো ওনার বাসার পাশে বিশাল একটা জঙ্গলের মতো ছিল। তো জঙ্গলটা এমন যে সেখানে যে হিংস্র প্রাণী থাকে, বিষয়টা এমন নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছপালা সেখানে হয়েছে, মেহগনি গাছ, করই গাছ, এরকম অনেক গাছ হয়েছে, এবং হতে হতে ছোটখাটো গাছ হতে হতে বেশ একটা জঙ্গলের মতো হয়ে গেছে। তো গ্রামের লোকজন যেটা করতো সেটা হচ্ছে যে ওখানে ওই জঙ্গলে গিয়ে তারা ওই যে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে আসতো, কারণ জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। তো জঙ্গলের বিভিন্ন শুকনো ডালগুলোর নিচে পড়ে থাকলে সেগুলো কালেক্ট করতো, জ্বালানি হিসেবে ব্যবহার করতো তারা। তো খয়েরউদ্দিনের বাড়িটা ছিল হচ্ছে ওই জঙ্গলের খুব কাছাকাছি। তো এমনিতে সবাই এভাবেই জঙ্গলে আসা যাওয়া করতো, তেমন কোনো সমস্যা ছিল না। একদিন খয়েরউদ্দিনের ওয়াইফ উনি সকালে উঠে জঙ্গলে পাতা সংগ্রহ করার জন্য গিয়েছেন। একটি ঝুড়ি এবং একটা ঝাড়ু নিয়ে সেখানে পাতা সংগ্রহ করার জন্য জঙ্গলে প্রবেশ করেন। পাতা সংগ্রহ করতে 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 হঠাৎ করে উনি যখন পাতা ঝাড়ু দিচ্ছিলেন, তো ওনার যে ঝাড়ু এমন একটা জায়গায় এসে ঠেকে যায়, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, এমন একটা জায়গায় এসে ঠেকে যায় একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। উনি স্বাভাবিকভাবে যখন পায়ের এই নিচের দিক থেকে উপরের দিকে তাকান, তখন উনি চিৎকার দিয়ে উঠে এই ঝাড়ু এবং ঝুড়ি এগুলো ফেলেই উনি চিৎকার করতে করতে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে যান। এখন ওনার যখন জ্ঞান ফেরানো হয়, তখন বলে কি হয়েছে, বলে যে আমি জঙ্গলে পাতা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা মানুষের মতো পা। আমি যখন উপরের দিকে তাকালাম, তখন দেখলাম
একটি মাটির নারী মূর্তি, শাড়ি পরা, সাথে 2-3 জন বাচ্চা আছে, সেগুলোও মূর্তি। এবং দেখলাম সে এরকম মূর্তি একটা দুইটা না, এরকম বেশ কিছু, কখনো কোনো পুরুষের মূর্তি, কখনো কোনো নারীর মূর্তি, কারো বয়স বেশি কারো বয়স কম, এরকম। তো এরকম তো আগে কখনো দেখিনি। হঠাৎ করে এরকম এত মূর্তি দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছি এবং আমি বাসায় এসে অজ্ঞান হয়ে গেছি। তখন অন্যরা বলে যে আমরাও তো প্রতিদিনই যাই, তো কই এরকম তো কোনো ঘটনা তো আমরা আগে কখনো দেখিনি। তো সবাই বলে এটা তোমার মনের ভুল, এইভাবে বলে মানে সবাই তাকে একটু সান্ত্বনা দেয়। এখন খয়রুদ্দিনের ওয়াইফের মনে যেহেতু ভয় লেগেছে, উনি আর পরের দিন ওই বাগানে পাতা ঝাড়ু দিতে যাননি। পরের দিন যে ঘটনা ঘটে, একই ঘটনা আর একজন মহিলার সাথে ঘটে। সেও তো একই অবস্থা, কিন্তু সে আর বাড়ি পর্যন্ত আসে নাই। সে ওই রকম মূর্তি দেখে ওখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে। পরবর্তীতে অন্য কোনো মহিলা সেখানে গিয়েছে পাতা ঝাড়ু দেওয়ার জন্য, তাকে ওরকম সেন্সলেস অবস্থায় দেখে সে অন্যদেরকে ডাকাডাকি করেছে, সবাই এসে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। সে তখন যখন মানে ঘটনাটি বলেছে, তখন খয়রুদ্দিনের ওয়াইফের ঘটনার সাথে তার ঘটনা মিলে যায়। তখন এলাকাতে একটি মানে আতঙ্ক বিরাজ করে যে এই জঙ্গলে এরকম মূর্তিগুলো আসে কোত্থেকে। কিন্তু সমস্যা হলো যখন 2-3 জন একসাথে সেখানে যায়, সেখানে কিন্তু কোনো মূর্তি দেখা যায় না। তো একা ওখানে গেলেই এই টাইপের মূর্তি দেখা যায়। এটা হলো একটা বিশাল সমস্যা। এখন মানুষ ভয় পাচ্ছে। ওদিকে আশেপাশে যে বাড়িগুলো ছিল, এই বাড়িগুলো তাদের জ্বালানির যে সমস্ত কাঠ বা পাতা এগুলো সংগ্রহ করতেই কিন্তু ওই জঙ্গল থেকে। তখন তারা ওই জঙ্গলে যেতে পারছিল না। বেশ একটা মুসিবত হয়ে গেল, কারণ সবাই ভয় পাচ্ছে যে এরকম মূর্তি দেখা যায় সেখানে। কিন্তু এরকম মূর্তি তো মানে মানুষ সাধারণত তৈরি করে না। বিভিন্ন পূজার সময়ও কিন্তু এগুলো এই ধরনের মূর্তি তৈরি হয় না, যে বিভিন্ন বয়সের স্বাভাবিক মানুষের মূর্তি এরকম কিন্তু আসলে গ্রামে গঞ্জে তৈরি হয় না, বা কখনো সাধারণত কেউ তৈরি করেও না। কিন্তু ওইখানে কোত্থেকে আসলো এগুলো? এখন মানুষ, বিশেষ করে গ্রামের লোকজন, কেউ ভয়ে ওই জঙ্গলের ধারের কাছেও যায় না। খয়রুদ্দিন একদিন রাজবাড়ি থেকে যখন ফিরছিলেন, ওই দিন ট্রেনটা দেরি হয়ে যায়। রাজবাড়ি থেকে সন্ধ্যার দিকে ট্রেনটা ছাড়তো, তো উনি কালুখালী আসতে খুব বেশি সময় লাগে না। উনি যখন ওই দিন দেরি হয়ে যায়, দেরি বলতে তখন রাত বাজে প্রায় 9টা, আর 1965 সালে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তখন তো ওইদিকে ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে ঘুটঘুটে অন্ধকার ছিল ওই সময়। উনি আসছিলেন, যেহেতু ওনার বাসা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে, খয়রুদ্দিন উনি জঙ্গলের পাশ দিয়ে উনি ওনার বাসার দিকে যাচ্ছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো দূরে একজন মহিলা সাথে একটি বাচ্চা হাঁটাহাঁটি করছে। আমরা ক্ষেতের আইল বলি, মানে 2 ক্ষেতের মাঝখানে একটু উঁচু মাটির একটি চলার পথ, মানে একটি ক্ষেত থেকে আর একটা ক্ষেতকে আলাদা করার জন্য এরকম মাটির একটি বাঁধের মতো ছোট দেয়া হয়, এটাকে আমরা আইল বলি। অনেকের গ্রামে আশেপাশে হয়তো এই শব্দটাই ব্যবহার করেন। উনি খেয়াল করেন খয়রুদ্দিন এই আইলের উপরে একজন মহিলা একটি বাচ্চা হাঁটাহাঁটি করছে, দূর থেকে যতটুকু মনে হয়েছে। ওদিন অন্ধকার থাকলেও মোটামুটি যতটুকু হালকা আলো আছে ততটুকু মনে হয়েছে আমার কাছে। তখন উনি চিন্তা করলেন যে এত রাত্রে এখানে কে হতে পারে। তো উনি যেহেতু মাঝে মাঝে রাতের বেলা আসতেন এবং সাহসী লোক ছিলেন, আর দীর্ঘদিন ধরে উনি রাতের বেলা আসেন, এই টাইপের কোনো ঘটনা বা এই জঙ্গলের পাশ দিয়ে আসছেন, কোনো ঘটনা ওনার কখনো চোখে পড়েনি বা ঘটেওনি। কিন্তু যেহেতু জঙ্গল কেন্দ্রিক একটি বিষয় চতুর্দিকে আলোচনা হচ্ছিল, তখন উনি মনে একটু ভয় পেলেও চিন্তা করেন সেগুলো তো মূর্তির কথা, সবাই তো মূর্তি দেখেছে, এগুলো তো মানুষ হাঁটাচলা করছে, মনে হয় আশেপাশে বাড়ির কোনো লোকজন হবে আসছে এখানে। অনেক সময় ক্ষেতের মানে আইল যখন
মানে কোনো কারণে যদি ফেটে যায়, তখন কিন্তু রাতের বেলা হলেও খবর পেলে কৃষকরা এসে সেটা আবার বন্ধ করে দেন বা যাই সেটা মেরামত করেন আর কি। তো উনি চিন্তা করেন হয়তো বা এরকম কোনো কাজেও কেউ আসতে পারে। তো উনি যখন হাঁটছিলেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই একজন মহিলা এবং বাচ্চা তার কাছে আসলো, এসে বলল, তোমার কাছে কি শাড়ি এখনো আছে? তখন খয়রুদ্দিন বলল, হ্যাঁ আছে তো, সব শাড়ি তো আজকে আর বিক্রি হয়নি। তখন বলল, আমাকে একটা শাড়ি দাও। তখন খয়রুদ্দিন বলল, এই রাতের বেলা তুমি কিভাবে শাড়ি দেখবা? দিনের বেলা আমার বাসায় আসো, তখন দেখে শুনে একটা ভালো দেখে একটা শাড়ি নিয়ে যেও। বলে, না আমার কোনো সমস্যা না, আমি রাতের বেলায় দেখতে পারবো। তোমার শাড়ির এই গাইডটা খোলো। তো খয়রুদ্দিন খুব অবাক হন, কি ব্যাপারে রাতের বেলা এই মহিলার চেহারায় আমি ভালো করে দেখতে পাচ্ছি না, অথচ সে রাতের বেলা শাড়ি কিনতে চায়। তো উনি খুব অবাক হন খয়রুদ্দিন। তারপরও ওই মহিলা পিড়াপিড়ি শুরু করেন যে না, আমাকে শাড়ি দিয়ে যেতেই হবে। তখন বাধ্য হয়ে উনি ওনার গাইডটি মাথার থেকে নামান এবং গাইডটা খুলে বলে যে, নাও এখন তুমি কোনটা নিবা এই অন্ধকারের মধ্যে। তখন ওই মহিলা ওখান থেকে একটা শাড়ি নেন, বলে যে এই শাড়িটা আমি নিলাম, এটা আমার ভালো লেগেছে। তখন বললে যে ঠিক আছে, শাড়ি তো ভালো লেগেছে, এখন দামটা? তখন উনি বলেন যে ঠিক আছে, দামটা আমি পরে তোমাকে দিয়ে দিব, এখন দিব না, তোমাকে আমি পরে তোমার বাসায় পৌঁছে দেব। খয়রুদ্দিন বলে, আমি তো তোমাকে চিনি না, কিভাবে আমি তোমার কাছ থেকে দাম নিব, আর তুমি কিভাবে দিয়ে যাও, তুমি যদি দামটা না দাও? তখন ওই মহিলা বলে যে আমি এই জঙ্গলেই থাকি, দামের দরকার হলে জঙ্গলে এসো, আমি তোমাকে দাম দিয়ে দিব, আর না হলে আমি নিজে গিয়ে তোমার বাসায় দাম দিয়ে আসবো। এই কথা শোনার সাথে সাথে খয়রুদ্দিন পায় ভয়। এই জঙ্গলে থাকে মানে এই জঙ্গলে তো কোনো মানুষ থাকে না, আর এত রাতের বেলায় এই জায়গায় তো কোনো মহিলা আসার কথাও না। তো উনি খুব ভয় পান। ভয় পেলেও উনি সারা শরীর ঘামতে থাকে, কিন্তু কোনো কথা বলেন না। উনি দেখেন যে ওই মহিলা তার বাচ্চা সহ ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। খয়রুদ্দিন তাড়াতাড়ি ওনার শাড়ির যে গাইডটা আছে সেটা তাড়াতাড়ি নিয়ে, ওনার বাসা তো কাছেই ছিল, বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। তখন ওর পরিবারের সদস্যরা খুব ভয় পায় যে গ্রামে কি শুরু হলো, আমরা এই জঙ্গলের পাশ দিয়ে যেতে পারছি না, জঙ্গলের ভিতরে ঢুকে আমরা কাঠ বা পাতা সংগ্রহ করতে পারছি না, এই ঘটনা কেন ঘটছে বারবার? এখন মানুষজনের দেখা যাচ্ছে যে কিছু মানুষ এগুলো একটু কম বিশ্বাস করত, তারপরেও তারা জঙ্গলের আশেপাশে যাওয়া শুরু করে, জঙ্গলের ভিতরে ঢোকে। দেখা যায় একসাথে তখন 3-4 জন ঢুকতো, বিশেষ করে মহিলা মানুষ ঢুকতো না, তখন পুরুষ মানুষ ঢোকা শুরু করে কাঠ বা পাতা সংগ্রহ করার জন্য। প্রথমে যখন 2-3 জন মিলে ঢুকতো, প্রথম দিকে কেউ কিছু দেখতো না, কিন্তু পরবর্তীতে দিনের বেলাতেই এই জিনিসগুলো তারা দেখা শুরু করে। কিন্তু তখন আর কোনো মানুষের মূর্তি তারা দেখতো না, তখন দেখতো যে বিভৎস চেহারার কোন দানব আকৃতির বা বিভৎস চেহারার কোন মানুষের মূর্তি তারা বিভিন্ন জায়গায় ওই জঙ্গলের মধ্যে দেখতে পেত, এবং তারা ভয়ে সেখান থেকে দৌড়তে বের হয়ে যেত। এই ঘটনাগুলো যখন কন্টিনিউ হচ্ছিল এবং কেউ যখন জঙ্গলে আর যেতে পারছিল না তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য, তখন ওই সময় রাজবাড়ির একজন ভালো হুজুরের শরণাপন্ন হয় যে এই ঘটনাটা কেন ঘটছে। তখন ওই হুজুর একটু সময় নেন, সময় নিয়ে পরে বলেন যে ওখানে বেশ কিছু জিন পরিবার এসে বসবাস করা শুরু করেছে ওই জঙ্গলে, তোমরা ওখানে যাও, তারা সেটা পছন্দ করে না। তখন তারা বলে যে আমাদের আশেপাশে যেই যতগুলো এই ছোট্ট গ্রামে যে কয়টা পরিবার আছে, আমরা তো জ্বালানি যে সমস্ত কাঠ বা মানে পাতা এগুলো তো ওইখান থেকে সংগ্রহ করি, আমরা যদি জঙ্গলে না যাই তাহলে আমরা রান্না করার জন্য উপকরণগুলো কোথায় পাবো? আমরা তো অন্য কোথাও যেতে পারছি না, আমাদের তো আর ওই জায়গাটা সরকারি খাস জমি ছিল, ওটা কোনো ব্যক্তি মালিকানা যেহেতু ছিল না, তো এই জন্য তারা অনেকেই ওই জঙ্গলের পাতা বা অন্য কিছুর উপর নির্ভরশীল ছিলেন। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি সমাধান করা যায়?
তখন ওই হুজুরকে খুব ভালো করে তারা রিকোয়েস্ট করেন যে যদি জিন এখানে থেকেই থাকে তারা যেন এখান থেকে চলে যায়। তো হুজুর বললেন যে ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি তাদেরকে বলে দেখব যে আসলে কি করা যায়। তুমি 7 দিন পরে আসো, তোমরা 7 দিন পরে আসো যারা এসেছিলেন হুজুরের কাছে। তো 7 দিন পরে ওনারা আসেন। ওনারা আসার পরে বলেন যে কোনো রেজাল্ট আছে কিনা। তখন বলেন যে আসলে এখানে যে জিন পরিবারগুলো এসেছে ওরা খারাপ না, এরা ভালো। ওরা এখানে আবাসন মানে এখানে দীর্ঘমেয়াদে থাকার জন্যই তারা এখানে এসেছে, কিন্তু ওরা জানতো না যে তোমরা এখান থেকে এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল। তোমরা যে এখানে বারবার আসো প্রতিদিন, এতে ওরা ডিস্টার্ব ফিল করে। আর তোমরা মূর্তি যেগুলো দেখো ওগুলো আসলে ওরাই তোমাদেরকে প্রথম দিকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা ভয় পাও না। পরে যখন পুরুষ মানুষ আসা শুরু করলো, ওরা বিভৎস মূর্তির সুরত ধরে ওখানে দাঁড়িয়ে থাকতো। তো ওরা চাই যে তোমরা না আসো, কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করেছি যেহেতু তোমরা এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল, ওদেরকে বলেছি ওরা যেন অন্য কোথাও চলে যায়। তখন ওরা বলেছে যে যেহেতু আমরা এখানে নতুন আসছি, অন্য কোথাও যেতে আমাদের একটু সময় লাগবে, সুতরাং আমরা যতদিন না যাই ততদিন পর্যন্ত ওরা যেন এই জঙ্গলে না আসে। তখন হুজুর ওনাদেরকে বলেন, ওনাদেরকে বলতে যারা আবার শুনতে আসছে গ্রামের লোকজন হুজুরের কাছে, যে ওরা এই বলেছে। তখন ওখানকার লোকজন বলেন আচ্ছা ঠিক আছে, ওরা যতদিন না যায় আমরা কেউ জঙ্গলে যাব না, আমরা কষ্ট করে অন্যভাবে সেগুলো মানে জ্বালানি উপকরণগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব। তো শ্রোতা বন্ধুরা, এরকম অবস্থা প্রায় 6 মাস ছিল। 6 মাস পর ওই জঙ্গলে এই টাইপের আর কোনো কিছু দেখা যায়নি। পরবর্তীতে ওই হুজুরি খবর পাঠায় যে ওই জিনেরা এখান থেকে চলে গেছে। এখন তো সেই জঙ্গলগুলো এখন সেরকম নাই, আস্তে আস্তে সেখানে আবাসন হয়েছে, সেগুলো কেটে সাফ হয়ে গেছে, অনেক বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে সেই জায়গা দিয়ে। তো এখন সেই জঙ্গলগুলো এখন আর নেই, এখন একদমই প্রায় পরিষ্কার বললেই চলে সেই জায়গাগুলো। তো শ্রোতা বন্ধুরা, এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। একটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করব, স্টোরিটি বড়ই অদ্ভুত এবং আমার কাছে খুবই আজব একটি স্টোরি মনে হয়েছে, যার সঙ্গে ঘটেছে ওনার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায়। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে চাননি। কেন নামটি প্রকাশ করতে চাননি আপনারা পুরো স্টোরিটি শুনলে বুঝতে পারবেন। তার অনুমতি নিয়ে কিন্তু তার নাম প্রকাশ না করার শর্তে আমি এই স্টোরিটি শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। লিসেনার্স, ঘটনাটির সময় ছিল 1965 সাল। উনি সহ ওনার আরো 2 বন্ধু, এই 3 জন ওই সময়ে রাজবাড়ী সদর উপজেলার প্রাণ কেন্দ্র, একদম মানে বাজারের কাছে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে ওনারা 7ম শ্রেণীর ছাত্র ছিলেন। ওনারা যে কাজটি করতেন সেটা হচ্ছে যে সময় পেলেই পদ্মা নদীর কাছে চলে যেতেন। আমাদের রাজবাড়ির যে মূল শহর সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পাশেই পদ্মা নদী। তবে এখন 2 কিলোমিটারের পাশে, কিন্তু আগে কিন্তু এই 2 কিলোমিটারটা ছিল না, এটা আরো ভিতরে ছিল। মানে এখন 2 কিলোমিটার, তার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল পদ্মা নদী, আরো একটু বেশি হবে আর কি, প্রায় 5 কিলোমিটারের মতো ছিল। আমি যে ভিডিওটি আপলোড করছি, আপনারা আমার পেছনে যে প্রমত্ত পদ্মা যেটা দেখেছেন, এটা আজকের রূপ, কিন্তু 2005 সাল থেকে যে ভাঙনটা শুরু হয় তারপর থেকে আজকের রূপে এসে পৌঁছেছে। কিন্তু 2005 সাল পর্যন্ত এটি মানে এই জায়গা থেকে মূল মানে শহর এলাকা বা বাঁধের এলাকা থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল। বাঁধ থেকে 2 কিলোমিটার ভিতরে, আর বাঁধ থেকে বর্তমানে রাজবাড়ী শহর প্রায় 2 কিলোমিটার। আবার তো ওনারা যেটা করতেন, এনারা 3 বন্ধু মাঝে মাঝে সময় পেলেই সাইকেল নিয়ে এক সাইকেলে 3 জন বসতেন।
একজন চালাতেন, সামনে একজন, পেছনে একজন, এই তিনজন মিলে ওনারা সেই নদীর কাছে চলে যেতেন। নদীর কাছে একটি বিশেষ একটি জায়গায় ওনারা যেতেন। সেই জায়গাটা বড়, মানে খেলার জন্য বড় একটা মাঠের মতো ছিল। ওই জায়গাটা ওনাদের খুব পছন্দ ছিল। ওনারা ফুটবল খেলতেন, ফুটবল নিয়ে যেতেন সেখানে। আর ওখানে উঁচু বালির ঢিবি ছিল, শক্ত বালির ঢিবি ছিল, সেখানে অনেকগুলো গর্ত ছিল। নদীর পাশে যে ছোট ছোট পাখি থাকে, ওই যেই পাখিগুলো দেখা যাচ্ছে আখের ক্ষেত, তারপরে গমের ক্ষেত, তারপর ধানের ক্ষেত, সরিষা, এই জায়গাগুলোতে সাধারণত ওরা খাদ্য সংগ্রহ করে। এবং ওরা কি করে, ওই বালির ঢিবির গুলোতে গর্ত করে বাসা বাঁধে। ওনারা কি করতেন, ওই বালির ওই ঢিবির ওই গর্তগুলোতে হাত ঢুকিয়ে দিয়ে সেখানে ওই পাখিগুলো ধরতেন, বাসায় নিয়ে এসে খেলতেন। আবার একদিন পরে গিয়ে ওই যেই গর্তের যেই পাখি, সেই পাখি সেইখানে রেখে আসতেন। এটা ছিল ওনাদের মোটামুটি খুব আনন্দের একটা বড় একটা অংশ। ফুটবল খেলার পাশাপাশি আনন্দের বড় একটা অংশ ছিল এটি। একদিন ওনারা ফুটবল খেলছিলেন। ফুটবল খেলতে খেলতে ওই দিন কোনো কারণে মাগরিবের আজান দিয়ে দেয়। ওনাদের আসলে অতটা খেয়ালই ছিল না, মানে খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন, ওনাদের হুঁশ ছিল না যে এত দেরি হয়ে গেছে। ওনারা তখন বললেন, তাড়াতাড়ি বাসায় চলো। বাসা থেকে খুব রাগারাগি করবে, কারণ মাগরিবের মানে প্রত্যেকের বাসার নিয়ম ছিল সন্ধ্যার পরপরই বাসায় থাকতে হবে, তা না হলে কিন্তু কড়া শাসন করতেন তাদের বাবা মারা। এখন মাগরিবের আজান এখানেই দিয়ে দিয়েছে, যেতে তো আরো সময় লাগবে বাসায় যেতে সাইকেল চালিয়ে। এই জন্য তাড়াহুড়া করে ওনারা সেখান থেকে চলে আসছিলেন। কিন্তু হঠাৎ করে ওনারা খেয়াল করলেন যে পথ দিয়ে আসছিলেন সামান্য একটু 20-30 গজ আগানোর পরে হঠাৎ করে দেখলেন যে সেখানে একটি ছোট খালের মতো, ছোট্ট একটা খাল, মানে ডোবার মতো, সেখানে স্বচ্ছ পানি এবং সেখানে বড় বড় 3টা নৌকা। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই পানিতে এমন ভয়ঙ্কর ঢেউ হচ্ছিল, এটা দেখে ওনারা 3জনই ভয় পান। আর ঢেউয়ে ওই 3টা নৌকা মানে মনে হচ্ছিল যে ভেঙে চলে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু ওনারা 3জন বলা বলি করছিলেন যে এতদিন ধরে এখানে আসছি, কই আমরা তো কখনো এই পাশে এরকম ছোট কোনো ডোবা দেখতে পাইনি। আর এই অদ্ভুত টাইপের 3টা নৌকা, এই নৌকাগুলো আকারে ছিল বেশ বড় এবং দেখতে অনেকটা সাম্পানের মতো ছিল বলে আমাকে যে আঙ্কেল ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন। কিন্তু এই টাইপের নৌকা কিন্তু নদীতে চলে না, এবং ওনারা এই টাইপের অদ্ভুত নৌকা এবং সুন্দর নৌকা ওনারা কখনো দেখেননি। তো ওনারা দেখছেন যে ওই সময় যেহেতু শীতকাল ছিল আর নদী ছিল শান্ত, কিন্তু শান্ত নদী কিন্তু কোনো বাতাস নেই, তার ঠিক এই পাশেই এই ডোবার মধ্যে এত স্রোতের মতো এত ঢেউ কেন? আর এই নৌকাগুলো কোথা থেকে আসলো? আগে তো ওনারা কখনো দেখেননি। এটা দেখে ওনারা 3জনই খুবই অবাক হন। তা ওনারা চিন্তা করেছেন হয়তো আমাদের নজর এড়িয়ে গেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। 1জন 2জন 3জনেরই কি নজর এড়িয়ে যাবে? এরকম তো হওয়ার কথা না। তো ওনারা 3জন কথা বলতে থাকেন যে ঘটনা কি। আর তখনও যেহেতু সদ্য সন্ধ্যা লেগেছে মাগরিবের আজান দিয়ে, তখন একটু হালকা আলো ছিল। হঠাৎ করে ওনারা দেখেন যে এই যে ডোবার মতো যে জায়গাটি, এই পানির নিচ থেকে একটি সাদা জুব্বা পরা, সাদা দাড়ি পাগড়ি পরা একটি লাশ ভেসে উঠেছে। ওনার লাশটি দেখে 3জনই খুব ভয় পান। কি ব্যাপার, হঠাৎ করে লাশ ভেসে উঠলো কোথা থেকে? আর কোনো বাতাস ছাড়াই এরকম স্রোত, অদ্ভুত নৌকা এবং এমন একটি ডোবা যেটা আগে ওনারা কখনো দেখেননি, অথচ বছরের পর বছর ধরে ওনারা এখানে আসছেন। তখন 3জনই বেশ সাহসী ছিলেন এবং 3জন নামাজ কালামও পড়তেন। তখন 3জনই পরামর্শ করলেন যে আচ্ছা, এই লাশটাকে আমরা এখানে রেখে চলে যাব, কারণ আশেপাশে আখের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, সরিষার ক্ষেত এগুলো রয়েছে, সেখানে শিয়ালের উপদ্রব রয়েছে ব্যাপক। তো আমরা যদি এই লাশটি এখানে রেখে চলে যাই তাহলে তো শিয়াল আসতে পারে, এই লাশ ক্ষত বিক্ষত করতে পারে, টেনে হিচড়ে নিয়ে যেতে পারে। এভাবে তো একটা লাশের অবমাননা হতে দিতে পারি না আমরা। তাহলে কি করা যায়? এদিকে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু ওইখান থেকে আশেপাশের জনবসতি, যে মানে কাছের ঘরও প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। এখন ওনারা সেখানে গিয়ে তাদেরকে ডেকে আনার তো সময় নেই। তখন ওনারা পরামর্শ করলেন যে আমরা একটি কাজ করি, এই লাশটি আমরা নিয়ে এই যে পাশে যেই বালির ঢিবিটা আছে সেখানে মোটামুটি আমরা গর্ত করে এখানে আপাতত মাটি চাপা দিয়ে রাখি। আগামীকালকে সকালবেলা আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলে
তাদেরকে নিয়ে আসব, তখন দেখবো যে এটার কি করা যায়, কিভাবে জানাজা দেয়া যায়। কিন্তু এখন একটু রাখলে পারে শিয়াল এটাকে মানে আক্রমণ করবে লাশের উপরে। তখন ওনারা যেটা করেন, ওনাদের কাছে তো গর্ত করার মতো কিছু ছিল না, ওনারা আখের খেতে গিয়ে শক্ত দেখে 3টা আখ ভাঙেন, ভাঙার পরে ওই আখ দিয়ে ওনারা বালিতে গর্ত করতে থাকেন। 3 জন গর্ত করে 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 বেশ গর্ত করেন এবং ওই লাশটি বিসমিল্লাহ বলে ওই গর্তের মধ্যে রেখে আপাতত মাটি চাপা দিয়ে ওনারা দ্রুত বাসায় চলে আসেন। বাসায় আসার পরে ওনারা চিন্তা করছেন, বাসায় আসার পরে যদি এই লাশের ঘটনা বলি তাহলে বাসা থেকে রাগারাগি করতে পারে, ভয় পেতে পারে, তা আজকে আমরা বলবো না, আমরা সকালে বলবো। তো ওই চিন্তা করেন, বাসায় যাওয়ার পর তাদেরকে রাগারাগি করা হয়, তাদের পিতামাতা রাগারাগি করেন যে এত দেরি হলো কেন। তো ওনারা কিছু বলেননি, বলছে খেলতে খেলতে দেরি হয়ে গেছে। ওই দিন মানে ওই রাত্রে 3 জনই একই স্বপ্ন দেখেন। এই যে যেই মুরব্বীর লাশকে ওনারা দাফন করেছিলেন, স্বপ্ন দেখছেন যে এই লাশটি তাদের সাথে কথা বলছে, তাদেরকে বলছে তোমরা অনেক ভালো একটা কাজ করেছো, কিন্তু যেটা দেখেছো, যা করেছো, এটা কাউকে আর বলো না, যতটুকু হয়েছে এটাই শেষ। তো এই 3 জনই একই স্বপ্ন দেখেন। পরের দিন স্কুলে এসে 3 জনই বলা বলি করতে থাকেন যে আমরা তো এই স্বপ্নটা দেখলাম। এখন যেহেতু বলতে নিষেধ করেছে, অন্য 2 জন বলে যে তাহলে আমরা আর এই ঘটনা কাউকে না বলি। কিন্তু আমাকে যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন, ওনার আসলে ওনার মানে এই স্বপ্নটি দেখার পরে বা আশেপাশের এনভায়রনমেন্টটা যেহেতু উনি দেখেছিলেন ওই সময়ে, ওনার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। উনি ভালো করে বাসায় সকালেও নাস্তা করেননি, দুপুরবেলা খেতে পারছিলেন না। আর পরিবার থেকে বলা হয় কি হয়েছে, উনি প্রথমে বলতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবারের চাপাচাপিতে উনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন যে এই ঘটনা। তখন ওই আঙ্কেলের বড় 2 ভাই এই ঘটনাটি শোনার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা একটা ভালো কাজ করছো, তাহলে লাশটা ওইভাবে রাখলে তো শিয়াল আবারও সেখানে অ্যাটাক করবে, তাহলে আমরা সেখানে যাই, গিয়ে ওই লাশটি যথাযথভাবে সেখান থেকে রিমুভ করে স্থানীয় লোকজন ডেকে প্রসিডিউরস মেইনটেইন করে জানাজা পড়িয়ে আমরা তাকে সুন্দরভাবে দাফন করে আসি। একজন মৃত ব্যক্তির তো এটা একটা অধিকার। তখন যেই চিন্তা সেই কাজ, উনি তার 2 বড় ভাইকে সাথে নিয়ে যান এবং আরো কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে আগে যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে যাওয়ার আগেই একদম কাছাকাছি যে ঘর বাড়িগুলো ছিল ওখানে, সেই বাড়ির থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গেছেন সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওখানে যাওয়ার পর সেই গর্তটাও নাই, সেই 3টা নৌকাও নাই, এবং এই যে বালিয়ারিটা দীর্ঘদিন ধরে ছিল, বালিয়ারি বলতে বোঝায় বালুর উঁচু ঢিবি, সেটাও নাই। সেটা তো নাই, বরং বালিয়ারিটা যেখানে ছিল, বালুর যে ঢিবি ছিল, সেই জায়গাটাতে মোটামুটি ঘাস, মনে হয় এখানে কখনো বালির স্তূপ ছিলই না, সেখানে ঘাস জন্মে গেছে। উপস্থিত সবাই বলে কি ব্যাপার, তোমাদের সেই কই, আর সেই বালির ঢিবি কই? বলে যে এখানেই তো বালির ঢিবি ছিল। তো স্থানীয় লোকজন বলছে যে হ্যাঁ, এখানে তো আমরা বালির ঢিবি দেখেছিলাম, কিন্তু এই বালির ঢিবিটা এখন দেখছি না কেন, এখানে তো বালির ঢিবি ছিল, কোথায় গেল? স্থানীয় লোকজন অবাক হন, কিন্তু সবাই বলেন যে এইখানে কখনোই কোনো ডোবার মতো ছিল না, কোনো গর্তের মতো ছিল না যেখানে পানি বা নৌকা থাকতে পারে। এটা ছিল একদম মাটির। এবং সত্যি তাই, ওখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের কোনো ডোবা বা গর্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওনারা 3 জন আসলে ওই যে 3টা নৌকা বা গর্ত, এটা আসলে কি দেখেছিলেন? কেনই বা একটা লাশ দেখলেন? সেই লাশটি ওনারা পাশে বালির ঢিবির ওখানে গর্ত করে সেইটা রেখে দিলেন। হঠাৎ করে বালির ঢিবিটা কেন গায়েব হয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি খুঁজে ফেরেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। ওই দিন রাত্রে ওই আঙ্কেল স্বপ্নে দেখেন যে ওই সেই সাদা জুব্বা পরা দাড়িওয়ালা ওই লাশটি এসে ওই আঙ্কেলকে বলছেন যে একটি তো কথা গোপন রাখতে বললাম, সেটিও রাখতে পারলি না। এই কথাই বলেই সে অদৃশ্য হয়ে যায় এবং তার ঘুমও ভেঙে যায়। এরপরে উনি মানে স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন। উনি কিন্তু রেলে চাকরিও করেছেন। 4-5 বছর চাকরি করার পর উনি পারিবারিক একটা কারণে চাকরি নিজের স্বেচ্ছায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর
উনি চাকরি করতেন আপনার খুলনাতে ওনার পোস্টিং ছিল। খুলনা থেকে উনি তারপরে যশোরে পোস্টিং নেন এবং যশোর থেকে উনি অবসরে যান। অবসরে বলতে চাকরিটা ছেড়ে দেন। পরে উনি আবার রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়িতে চলে আসার পর উনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। উনি বিয়ে করেন, কিন্তু দুঃখজনক ব্যাপার ওনার সংসার লাইফ ছিল মাত্র 3 থেকে 4 বছরের। ওনার একটা সন্তান হয়েছিল, সেও শিশু বয়সে মারা যায়, আর কোনো সন্তান হয়নি। এবং 3-4 বছর পরে ওনার সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় 30 থেকে 35 বছর আজ পর্যন্ত উনি একাকী জীবনযাপন করছেন। এবং উনি বয়স হয়ে গেছে। মাঝে মাঝে উনি বলেন যে ওই ঘটনাটি আমি যদি না বলতাম, কাউকে শেয়ার না করতাম, হয়তোবা আমার জীবনটা ভিন্ন রকমের হতো। এখন লিসেনার্স, আপনাদের কাছে মনে হতে পারে যে তাহলে ওই যে 2জন ছিল, ওই 2জনের কি অবস্থা? তাদেরও কি একই রকম ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু এই ঘটনাটি ওইভাবে কাউকে তারা বলেননি। তার এই 2জনই এখনো জীবিত আছেন। একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আর একজন ইঞ্জিনিয়ার। উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন নামকরা একজন ইঞ্জিনিয়ার। যদিও তাদের উভয়েরই বয়স হয়ে গেছে, কিন্তু এই 3জনই এখনো জীবিত আছেন। কিন্তু ওই 2জন বেশ প্রতিষ্ঠিত তারা তাদের কাজে। কিন্তু যে আঙ্কেল বলেছেন, উনি কিন্তু খুব কষ্টে দিনানিপাত করছেন। ওনাকে আমি চেষ্টা করেছিলাম ওনার একটা ভিডিও, একটা ক্লিপ যেন আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু উনি রাজি হননি। আশা করি বুঝতে পারছেন যে উনি কেন ওনার পরিচয়টা প্রকাশ করতে রাজি হননি। তো এতটুকু বলি, ওনার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায়। ঘটনাটি খুবই অদ্ভুত, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো এমনও হয় কিনা আমার মাঝে মাঝে আমার মনে হয়েছে যে এটাও ঘটতে পারে, কারণ একদম চাক্ষুষ আমি দেখলাম তাকে, উনি নিজে ঘটনাটি শেয়ার করলেন। অনেক সময় অনেকের গল্প শুনে শুনে আমরা বলি যে অমুকের সাথে ঘটেছে, তমুকের সাথে ঘটেছে, কিন্তু এটা একদম আমি যার সঙ্গে ঘটেছে তিনি নিজে আমাকে শেয়ার করেছেন। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে কখনো যদি আমরা স্বপ্নে কোনো বিষয় দেখি এবং সেই বিষয়টা যদি আমাদেরকে গোপন রাখতে বলা হয়, আমাদের উচিত সেটা গোপন রাখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল এপিসোডে ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। আমি আফনান আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি এনে দিয়েছেন, উনি আমাদের খুলনা জেলার ভৌতিক টিমের সদস্য সৈকত এবং রূপম। এই 2জন ব্যক্তি আমাকে কিন্তু এর আগে অনেক গল্প এনে দিয়েছে। বিশেষ করে খুলনার এলাকার যত ঘটনাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করি, এর প্রায় সিংহভাগই ঘটনা এই সৈকত এবং রূপম আমাকে এনে দেয়। তো অভিনন্দন সৈকতকে আজকে এই ঘটনাটি আমাকে এনে দেওয়ার জন্য, এবং অভিনন্দন রাসেল ভাইকে যে ঘটনাটি সিলেক্ট করে লিসেনার্সের জন্য যে আপনি প্রচার করছেন এই কারণে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি শুরু 2007 সালে। শেখ জাহিদুল ইসলাম, ওনার বাসা হচ্ছে এই খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক স্থানে। এই দরগা শরীফের ঠিক পাশেই ওনার বাসা। 2007 সালে এই বাসায় ওনারা বসবাস করতে শুরু করেন। ওই সময় উনি ছিলেন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। উনি সায়েন্সে পড়তেন। কোনো এক রাতে উনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ছিলেন, আপেক্ষিক যে তত্ত্ব সেটা পড়ছিলেন। সেটা পড়ার পরে উনি সেটা নিয়ে এতটাই চিন্তামগ্ন হয়েছিলেন, ওনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যায়, উনি সেটা প্রথমে বুঝতে পারেননি। হয়তো উনি যদি সেই বিষয়গুলো প্রথম দিকে ধরতে পারতেন তাহলে খুব বেশি সমস্যা হয়তো বা হতো না পরবর্তীতে। আসুন সেই ঘটনাগুলোর দিকে আমরা চলে যাই। ওনার ওই সময়টাতে যখন উনি খুব চিন্তামগ্ন ছিলেন রাতের বেলা, তখন রাত বাজে প্রায় 12:30। উনি হঠাৎ শুনেছিলেন, কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেননি, কারণ উনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন বা ধ্যানমগ্ন বলতে পারেন। উনি শুনেছিলেন হঠাৎ করে বারান্দায় কিছু একটা হাঁটাহাঁটি করছে।
এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘরের মধ্যে কিছু একটা কালো মানে কালো ছায়ার মতো কিছু একটা ওনার ঘরে ঢুকলো, ওনার রুমে। উনি আসলে এতটা মানে ভাবনার জগতে ছিলেন, কিছুই উনি বুঝতে পারেননি। হঠাৎ উনি ফিল করলেন কে যেন তার কানের মধ্যে ফু দিচ্ছে, দীর্ঘ সময় ধরে ফু দিচ্ছে। ফার্স্টের দিকে উনি ভেবেছিলেন হয়তোবা জানালার সাইড থেকে বাতাস আসছে, কিন্তু উনি খেয়াল করলেন ওনার যেই কানটাতে মানে বাতাসটা লাগছে এবং কানের ভিতরে বাতাস পৌঁছে যাচ্ছে, সে কানটা অন্য পাশে, জানালার পাশে না, অন্য দিকে। তাহলে এই বাতাসটা বা ফুটা কোথা থেকে আসছে? এবং একদম কানের ভেতরে আমরা যদি কাউকে ফু দেই, ঠিক যেরকম সহ সহ শব্দ অনুভূত হয় কানের ভেতরে, একদম পর্দায় গিয়ে যেটা মানে আঘাত লাগে, ঠিক সেমন মনে হচ্ছিল। উনি তখন চিন্তা করেন হয়তোবা একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভাবছেন, এই কারণে কোনো কারণে ওনার হয়তোবা হ্যালুসিনেশন বা এই টাইপের কোন একটা মানে ফিলিংস তার মনে হয়েছে। এটা আসলে কিছু না, জাস্ট এতটুকু উনি মনে করেছেন। এই দিনের মতো ঘটনা এখানেই শেষ। এই ঘটনা 2 দিন পরে ছিল শবে বরাত, আর শবে বরাতের 2 দিন পরে ঘটে যায় আর একটি ভয়ঙ্কর ঘটনা। শবে বরাতের ঠিক 2 দিন পরে উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে আর একটু স্টাডি করে 12:30টার দিকে শুয়ে পড়েছেন। উনি সকালে উঠতেন, উঠে ফজরের নামাজ পড়তেন, যেন খুব বেশি রাতে উনি ঘুমাতেন না। উনি যখন 12:30টার দিকে শুয়ে পড়েছেন, মাত্র লাইট বন্ধ করে ডিম লাইটটা অন করে জাস্ট কেবল শুয়েছেন আর কি। শোবার সাথে সাথে হঠাৎ করে ওনার মনে হলো যে জানালা দিয়ে একটা বাতাস ঢুকলো। বাতাসে ওনার আনালার মানে যে আলনা ছিল, এই আলনার কাপড়গুলো একটু দুলে উঠল এবং এই বাতাসটি হঠাৎ করে ধবাস করে ওনার বুকের উপরে এসে লাগলো এবং এমন ভারী মনে হচ্ছে ওনার বুকের উপরে কয়েক মণ ওজনের কোন একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এই হঠাৎ করে এরকম ভারী চাপ উনি অনুভূত হয়ে এমন জোরে একটা চিৎকার করেছেন, ওনার বাড়ির সকল সদস্য তো ওনার রুমে চলে এসেছে। শুধু তাই নয়, পাশে যে দরগা শরীফ ছিল, যে দরগা শরীফের কয়েকজন লোকও সেখানে চলে এসেছে, যে কি হয়েছে, এত জোরে চিৎকার কেন। সবাইকে উনি ঘটনাটি বলেন। যখনই লোকজন চলে এসেছে, সেই বুকের উপর থেকে সেই বোঝাটিও সরে গিয়েছে। উনি সবাইকে ঘটনাটি বলেন যে এই ঘটনা। তো সবাই বলে হয়তোবা তোমার বোবায় ধরেছিল। তখন উনি বলেন আমি তো ঘুমাই নাই, ঘুমালে নয় বোবায় ধরবে, কিন্তু আমি তো মাত্র শুয়েছি, তাহলে এই বোবায় ধরলো কিভাবে? সকলে বলেন যে তোমার হয়তো মনের ভুল হয়েছে বা ঘুমিয়ে গিয়েছিলে, তুমি টের পাও নাই, এরকম মনে হয়েছে। বলে যে বোবায় ধরলে এমনই মনে হয়। কিন্তু উনি কিছুতেই বোঝাতে পারছিলেন না যে উনি মাত্রই লাইটটা অফ করে কেবল বিছানায় ওনার শরীরটাকে মানে এলিয়ে দিয়েছেন। ঘুম তো আরো পরের কথা। তো যাই হোক, প্রথম দিন যে ঘটনাটি ঘটেছিল, যে কানে ফু দেওয়ার বিষয়টা, উনি ওনার পরিবারের সদস্যদেরকে ওইভাবে শেয়ার করেননি, উনি নিজের জাস্ট হ্যালুসিনেশন মনে করেছিলেন। দ্বিতীয় ঘটনা যখন পরিবারের সদস্যরা জানলেন, পরিবারের সদস্যরা তখনও ওইভাবে গুরুত্ব দেয়নি। এরপর থেকে প্রতিদিন এক ধরনের একটি সমস্যা উনি ফিল করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমিয়ে থাকেন, ঘুমানোর পরে গভীর রাত্রে উনি ফিল করেন যে ওনার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভাঙার পরে ওনার মনে হয় যে কোনো একজন মানুষ ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানা হেঁচড়া করছে এবং ওনাকে আস্তে আস্তে বিছানা থেকে মানে নিচে ফেলে দিচ্ছে বা টেনে বিছানা থেকে সরিয়ে ফেলছে, এমন মনে হয়। এবং উনি খেয়াল করেন ওনার মাথার নিচে বালিশ যেখানে ছিল, সে বালিশ সেখানে নেই। বালিশের জায়গায় আছে, উনি সরে গেছেন অন্যদিকে, মানে উনি নিচ দিকে চলে আসছেন। এখন উনি চিন্তা করেন এটা তো হতেই পারে। কিন্তু এটা যখন প্রতিনিয়ত হচ্ছিল, যেমন উনি শুয়ে আছেন, ওনার শরীরের উপর চাদর ছিল, সেই চাদরটি বিছানার নিচে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে, এটাও হতে পারে ফ্যানের বাতাসে বা যে কোনো কারণে সেটা হতে পারে। উনি ফার্স্টের দিকে এটা মনে করেছিলেন। কিন্তু এই যে ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রাতের বেলা যে কোনো দুটো হাত ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে এই বৃদ্ধাঙ্গুলি টানাটানি করত এবং এই কারণে ঘুম ভেঙে যেত, এটা একটা প্রতিনিয়ত একটা ব্যাপার ছিল। এবং উনি যতক্ষণ রুমের লাইট জ্বালানো থাকতো ততক্ষণ পর্যন্ত উনি
কিছুই দেখতেন না। তো একদিন বিরক্ত হয়ে উনি লাইটটা জ্বালান। লাইটটা জ্বালানোর পরে আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কি ব্যাপার, কি বিছানার নিচে খোঁজার চেষ্টা করেন, উনি কাউকে দেখেন না। পরে আবার লাইটটা বন্ধ করে দেন। লাইটটা বন্ধ করার পর উনি আবারও ফিল করেন হঠাৎ করে ওনার বুকের উপরে ধপাস করে কিছু একটা বসে পড়েছে। তখন কিন্তু উনি যেহেতু ঘুম থেকে একবার উঠেছেন, আবার শুয়েছেন, তখন উনি আবার আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তখন তো উনি সেন্সে আসেন, উনি তো ঘুমায় যাননি। তখন আস্তে করে বুকের উপর থেকে ওটা সরে যায় এবং মনে হলো একটি ছায়ামূর্তি আবার ওনার বারান্দার দিকে চলে গেল এবং বিদঘুটে একটি হাসি, একটি নারী কণ্ঠের একটি হাসি হেসে চলে গেল। এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা ওনার বাসায় ঘটতে থাকে। সেটা হচ্ছে ঠিক রাত 12টার পরে, মিড নাইটের পরে ওনার বাসার চালের উপরে হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয় এবং চালের উপর দিয়ে কিছু হাঁটাহাঁটি করে। ওনারা শুরুর দিকে মনে করেছেন বিড়াল বা অন্য কিছু হতে পারে, কিন্তু এই জাহিদুল ইসলাম ভাই উনি স্পষ্টভাবে বুঝতে পারতেন এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ওনার যে বারান্দা, এই বারান্দার কাছে এসে কিছু একটা জিনিস ধাপ করে নিচে নামতো। এই ধপ করে নিচে নেমে একটি ছায়ামূর্তি ওনার ঘরের মধ্যে ঢুকতো, ঢুকে হাঁটাহাঁটি করতো, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, এইভাবে হাঁটাহাঁটি করতো। এই ঘটনাটি শুধু উনিই দেখতেন, ওনার পরিবারের অন্য কোনো সদস্যরা দেখতো না। যার কারণে পরিবারের সদস্যরা ওনাকে দীর্ঘদিন ধরে ওনাকে বলেছিলেন এটা ওনার মনের ভুল। কিন্তু উনি কিছুতেই অন্য সদস্যদেরকে বোঝাতে পারতেন না যে এটা আসলে উনি সেটা দেখছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, উনি ট্রিটমেন্ট করেন, কিন্তু তাতেই অবস্থার কোনো উন্নয়ন হয় না। এখন ওনার বাবা ডিসিশন নেন যে এই টিনের চালের এই বিষয়, এই আদার্স এই বিষয়, তাহলে একটা কাজ করি, বাসার কিছু কাজ তো অসমাপ্ত আছে, উপরে তো ছাদ দেই নাই, টিন শেড করে রেখেছি, তাহলে ছাদ দিয়ে দোতলাটা কমপ্লিট করে ফেলি। তো যার কারণে ওনারা কি করেছেন, ওই বাসাটা 6 মাসের জন্য ছেড়ে দিয়ে পাশে একটি বাসায় ভাড়া নিয়ে ওঠেন এবং বাড়ির কাজ সম্পন্ন করে 6 মাস পরে আবার এই বাসায় চলে আসেন। চলে আসার পরে অদ্ভুত একটি ব্যাপার ওনারা লক্ষ্য করতে থাকেন। সেটা হচ্ছে ওনাদের বিভিন্ন ঘরে যেই কাঁটাওয়ালা যে ঘড়িগুলো আমরা যেগুলো ব্যবহার করি, এই বিভিন্ন রুমে ঘড়ি ওনারা টানিয়ে রাখেন, কিন্তু এই ঘড়িগুলো অদ্ভুত অদ্ভুত সময় বন্ধ হয়ে যেত এবং এই ঘড়িগুলো কোনোটাই চলতো না। অদ্ভুত সময় বলতে পারেন যে মনে করুন রাত 12:30, 1:30, 2:30, 3টা, 3:30 এমন, এই সময় ঘড়ি বন্ধ হয়ে যেত। এবং এই ঘড়িগুলো, কাঁটাওয়ালা ঘড়িগুলো ওনাদের বাসায় স্টিল নাও আজ পর্যন্ত কোনো কাঁটাওয়ালা ঘড়ি সেটা টেকে না, নষ্ট হয়ে যায়। তো কাঁটাওয়ালা ঘড়ি যখন টিকছিল না, তখন ওনারা ডিজিটাল ঘড়ি ব্যবহার করা শুরু করেন এবং ডিজিটাল ঘড়িতেও যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সেখানে সময় উল্টাপাল্টা না দেখালেও ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ব্যাটারিটাও সেখানে বেশি দিন টেকে না, কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। এবং লিসেনার্স, আপনারা আর একটা জিনিস শুনলে অবাক হবেন, ওনার যে ডেস্কটপ রয়েছে বা কম্পিউটার, এই কম্পিউটারের ভেতরেও কিন্তু ঘড়ির এক ধরনের একটা ব্যাটারি থাকে। ওনার সেই ঘড়ির ব্যাটারি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত ওনার বাসায় কাঁটাওয়ালা ঘড়ি তো টেকে তো নাই, ডিজিটাল ঘড়ির ব্যাটারিগুলোও নষ্ট হয়ে যায়। এবং ওনার বাড়ির সবাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কয়েক বছর আগে ওনার বাবা খুব একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগে ইন্তেকাল করেছেন এবং ওনার পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্য বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ওনারা চেষ্টা করেছিলেন অন্য জায়গায় শিফট করার জন্য, কিন্তু সেটাও পারেননি। বিভিন্ন হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল যে আসলে এখানে সমস্যাটা কি, কেউ এই সমস্যাটা সলভ করতে পারেননি। এখন তাহলে এখানে কেন এমনটা হচ্ছে, এই বাসায় কেন এই সমস্যা? তখন ওই হুজুররা বলেছিলেন শত শত বছর আগে এই জায়গাতে মনসা দেবীর একটি মন্দির ছিল এবং কালের বিবর্তনে মন্দিরটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এইখানে যদি কোনো স্থাপনা তৈরি করা হয় তাহলে ওই মন্দিরের যে সমস্ত জিনেরা ছিল ওরা তো এখনো জীবিত আছে, ওরা এরকম ডিস্টার্ব করে এবং এরা এতটা শক্তিশালী যে এদেরকে আসলে এখান থেকে হটিয়ে দেওয়ার কোনো উপায় নেই, এরা এখানে থাকবেই। কিন্তু ওনারা যেহেতু
রেগুলার সালাত আদায় করেন, ধার্মিক পরিবার। এই জন্য ওনাদেরকে ওইভাবে ক্ষতি করতে না পারলেও ওনারা ওই পরিবারের সকলেই কিন্তু অসুস্থ। জাহিদুল ইসলাম ভাই উনি নিজেও কিন্তু শারীরিকভাবে সুস্থ নন। এই অদ্ভুত যে বাসা, এই বাসাটির খবর যেহেতু সৈকত আমাকে এনে দিয়েছে, সৈকতকে ধন্যবাদ। আশা করি লিসেনার্স আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেটা বলবো যে একজন হচ্ছে তালহা এবং একজন নাফিস। নাফিসের মাইক্রোফোন কিন্তু সবসময় মুখের কাছে রাখতে হবে। ওকে, অলরাইট। সো নাফিস, তুমি আমাদেরকে ইমেলটা করেছিলে, রাইট? এবং ইমেলটা করে তুমি বলেছিলে যে তোমাদের দুজনের অনেক ঘটনা আছে, দুজন মিলে একসঙ্গে দেখেছো, এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা, তো আমি প্রথমে তালহার কাছে যাবো। তালহা, তুমি বলছিলে যে তুমি যে বাসাটায় থাকো, জি, সেই বাসাটা একটু অন্যরকম। কেন অন্যরকম কেন? ওখানে আমি এটা শুনছিলাম যে এটা অনেক আগে একটা বিল্ডিং, তো ওখানে আগে নাকি কবরস্থান টাইপ কিছু ছিল, তো পরে ওটা ভেঙে ওখানে বাড়ি বানিয়েছিল। হ্যাঁ, তো সেখানে আমরা এখন থাকি, বাড়ি ওখানে। তো সেখানে কোনোদিন তোমার কোন ধরনের কোনো সমস্যা বা এরকম, মানে তোমরা তো যে জিনিসটা দুজন একসঙ্গে দেখেছিলা সেটা পরে জিজ্ঞেস করি, আগে জিজ্ঞেস করছি যে ওই বাসায় তোমার কোনোদিন কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, ওই বাসায় আমি প্রায় আমি ডুপ্লেক্স বাড়ি আমাদের, তো আমি নিচতলায় থাকি। দুইটা সিঙ্গেল রুম আছে, একটা ড্রয়িং রুম, একটা মেয়েদের সার্ভেন্টদের জন্য, একটা আমি থাকি। তো একদিন রাত্রে আমি তো বাথরুম করে আসলাম ঘুমাতে, তখন উপরে শুনছে নর্মাল হইতে পারে, এরকম প্রায় অনেক জিনিস শুনতাম এটা। তো একদিন আমি কোথা থেকে শুনলাম, মানে কেমন মনে হচ্ছে? কেউ হাঁটছে নাকি কেউ আর কিছু, মানে অন্য কিছু এরকম? না, এটা মনে হচ্ছে একটা মেয়ে নাচছে, এরকম কিছু। নাচছে? হ্যাঁ। ওকে, সো তুমি শুনে প্রথমে এটা পাত্তা দাওনি? প্রথমে মনে করছিলাম নর্মাল হইতেই পারে, নর্মাল সাউন্ড এরকম হয়। তুমি তখন কি করছিলে যখন সাউন্ডটা পেলা? তখন কি করছিল? তখন আমি সিরিয়াসলি নিলাম যে এটা নর্মাল হইতে পারে, তো আমি ঘুমিয়ে গেছি। এরপরে আরো অনেকবার এরকম হয়েছে। একদিন আছে আমি ফুটবল ফ্যান, তো আমি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দেখে তো ঘুমাতে যাচ্ছিলাম, তখন ঘুমিয়েছি, তো মাঝখানে ঘুম ভেঙে গেছে, তো আমি পানিটা খেয়ে আসতেছি, তখন আবার উপরে আসা আমার কি ব্যাপার, প্রত্যেকদিন এটা হওয়ার তো কথা না। আমি ঘুমাইলাম, অনেক ভয় নিয়ে ঘুমালাম। তো তখন হঠাৎ করে দেখি যে আবার উপরে হচ্ছে, এবং মনে হচ্ছে কি নিচে নিচে আমার রুমের কাছে আসতেছে, মানে সাউন্ডটা ধীরে ধীরে আমার কাছে। ওকে, তখন আমি ভয় পেয়ে গেছি, তখন আমি কিছু বুঝতেছিলাম না, মানে আমার অনেক ভয় লাগছে। তখন তাড়াতাড়ি আমি লাইটটা জ্বালিয়ে। তুমি এখন বলতে গিয়ে আমি দেখতে পাচ্ছি ভয় পাচ্ছ। মনে পড়ছে ওই দিনের কথা না? আচ্ছা, তুমি মানে তখন কি করছো, মানে যখন তখন সরাসরি আমি বের হয়ে লাইট, আমার রুমটা লাইট জ্বালাইছি, তো সঙ্গে সঙ্গে আওয়াজটা তখন আর হয়নি। আচ্ছা, তো এরপরে তুমি বাসায় কাউকে বলনি যে? আমি তো সকাল উঠে আমার মা বাবাকে বলছিলাম, তোর বিহেভ করার মধ্যে স্বপ্ন দেখছো, মানে ফালতু দিচ্ছে। তারপরে আমি রুমে থাকি না, আমি উপরে রুম নিয়ে আমাদের। আচ্ছা, উপরের রুমে থাকার পরে তারপর কোনো সমস্যা হচ্ছে? তারপর আমি মাঝে মাঝে রাত্রে মানে অনেক খারাপ স্বপ্ন দেখি, মনে হচ্ছে যে ওই উপর আওয়াজটা শুনছি, আর আমার রুমে আসছে, আমার সামনে নাচছে, বা আমাকে মানে টর্চার করছে, এরকম করে ফিল করতেছিলাম আমি। তার মানে এটা হচ্ছে অনেকটা যে মানুষ বলে যে বোবা ধরা বা এরকম। এবং ওই সময় নিশ্চয়ই তুমি কাউকে ডাকতে পারো? আমারটা ছিল আমি স্লিপ ওয়াকিং করতাম। আচ্ছা, স্লিপ ওয়াকিং করতাম। ওকে, সো এরকম ধরনের ঘটনা তো ঘটছে। তারপরে তোমাদের দুজনের একসঙ্গে একটা ঘটনা ঘটলো আমাদের গ্রামের বাড়ি। সেটাই। আচ্ছা, তুমি মেলটা করেছিল আমাকে না? তোমার নামটা আরেকবার বলো সবাইকে। নাফিস আমাকে মেলটা করেছিল, রাইট? সো নাফিস, মেলটা তুমি নিজে লিখেছো? জি। আচ্ছা, তুমি নিজে অনেক ভালোভাবে বর্ণনা দিয়ে মেলটা লিখেছো, এই জন্য বললাম আর কি। তো নাফিসকে বলবা যে কি ঘটনা ঘটেছিল ওইখানে, মানে কোনটা দিয়ে শুরু করবা বলো? তোমাদের একটা গাছের ঘটনা আছে, সেটাতে শুরু করি না? তবে তো দুটো তো দুজনে একসঙ্গে। তোমরা দুজন ওখানে গিয়েছিলা কেন, কি হয়েছিল একটু বলো। আমাদের জুলাইতে স্কুলের সামার ভ্যাকেশন ছিল, তখন আমরা গ্রামে গিয়েছিলাম একসাথে আমার দাদার বাড়িতে। এখন সেখানে আমরা রাতে বোর ফিল করছিলাম, কারেন্ট ছিল না, এমনিতেও টিভি নেই, প্লাস ওইখানে কারেন্টও ছিল না। আমরা ওই জন্য রাতে দুজনে মিলে হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতেছে হঠাৎ করে উপর থেকে অনেকগুলো পাতা পড়লো নিচে। পাতা পড়ার পর তখন আমরা
তেমন পাত্তা দিইনি। তখন উপরে তাকায় ডাকলাম যে ওই কে, তখন আবার কিছু পাতা পড়লো, আবার ডাকতেছে, তখন আবার একটা ফল পড়লো, কিছুটা আপেলের মতো দেখতে। আর ওগুলো দেখতে পাইনি কি ফল ছিল, ভালো করে দেখি নাই, অন্ধকার ছিল। এখন তোমরা যতবার বলছো যে কে, ততবারই নতুন করে পড়ছে, কিছু একটা পড়ছে উপর থেকে পাতা। Okay. এখন আমরা তখন একটু ভয় পেয়েছিলাম, তাই আমরা ভয়ে দৌড় দিয়ে বাসায় চলে গেলাম। আচ্ছা, বাসায় যেয়ে তখন সবাইকে বললাম, অন্যরা বললো যে এটা নর্মাল ব্যাপার, এটা হইতেই পারে, এটা কিছু না, কিছু ব্যাপার ছিল না। আচ্ছা, এটা তোমাদেরকে স্বাভাবিক, এটা মানে যে কেউ বলবে, আমাকে বললে আমিও বলতাম যে আমিও তাই বলতাম যে হ্যাঁ এটা কোনো ব্যাপার না। তালহা, তুমিও কি ঠিক ওই সময় ওর সঙ্গে ছিলা? হ্যাঁ, আমরা একসাথে আসতেছিলাম। আচ্ছা, এখন তুমি ও যা দেখেছিল, তুমি কি সেইটাই দেখেছো নাকি অন্য কিছু দেখেছো? হ্যাঁ, আমরা আসছিলাম তখনই দুইটা বড় বড় মানে ডাব গাছ হতে পারে, ওই দুইটা বড় বড় ডাব গাছের পাতা পড়ছে। তো আমরা তখন বললাম নর্মালটা হওয়ার কথা না। আমি সুপারস্টিশিয়াস অনেক, তো আমি অনেক ভয় পেয়েছি তখন। তো আমি বললাম যে তখন জিজ্ঞেস করি উপরে কে, তো আমরা জিজ্ঞেস করি কে আছে উপরে। তো তখন হঠাৎ করে মানে একটা ডাব টাইপের কিছু একটা পড়ছে। তো আমরা যখন মানে আমাদেরকে এমন ভাবে পড়ছে যে আমাদেরকে লক্ষ্য করে মনে হয় এটা ছোড়া হয়েছিল, এরকম মনে হচ্ছে। এরকম কয়বার জিজ্ঞেস করেছিল তোমরা, কয়বার পড়েছো? আমরা প্রথম একটা পড়ছে, আবার জিজ্ঞেস করে আবার একটা পাতা পড়ছে। এরপর যখন জিজ্ঞেস করছি তখন ডাইরেক্ট ওই যে ফলটা পড়েছে তখন, এবং তারপরে তোমরা ওখানে থাকোনি, এখন থেকে দৌড় দিয়ে সরে গেছো। ওকে, আমরা আরো কথা শুনবো, তবে তার আগে বলে দিই যে আমাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান বা আপনাদের কোনো অনুভূতি বা যা কিছু আপনারা জানাতে চান, আজকে ডালাটা খুবই স্পেশাল। আমি বলেছি আজকে দিওয়ালি উৎসব, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে ফার্স্ট ডে অফ ফেস্টিভ্যাল, যেদিন কিনা এটাকে বলা হচ্ছে নারাকা চতুর্দশী, এবং এটা একটা বিশেষ একটা দিন। সেটা হচ্ছে যে এই দিনে আচ্ছা এই মানে দিস ডে মার্কস দ্য ভ্যাঙ্কুইশিং অফ দ্য ডিমন, তার নাম হচ্ছে নারাকা বাই লর্ড কৃষ্ণা। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের দিনটার অনেক সিগনিফিকেন্স রয়েছে। সো আজকের দিনটাতে অবশ্যই আমাদের গল্পগুলো, আমাদের আড্ডাটাও, বা আমরা যেটা বলছি যে গল্প বা আড্ডা বলছি, কিন্তু ঘটনাগুলো আর কি আলটিমেটলি আমাদের ভূত এফএম অনেক জমবে, সেটা আশা করবো। এবং এরপর তো আমরা সেই হন্টেড প্লেসে আপনাদেরকে নিয়ে যাবই। তার মাঝখানে এবার আমরা যেটা শুনবো সেটা হচ্ছে যে ওদের দুইজনের সাথে, যেটা আমাকে ইমেল করেছিল ওরা, এবং দুইজনের সাথে খুব একটা অদ্ভুত টাইপের ঘটনা ঘটেছিল। তার আগে আপনাদের বলবো যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, শাউট লিখে, SHOUT শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। যারা ইমেল করে বড় ঘটনা পাঠাতে চান তাদের জন্য ভূত FM BHOOTFM @radiofurti.fm, এখানে আপনারা ইমেল করতে পারেন। আমরা আবারও ফিরে যাব ঘটনায়। আচ্ছা নাফিস, এর পরে তোমরা দুইজন মিলে তোমার যেখানে বেড়াতে গিয়েছিল সেই বাসাটার একটা বৈশিষ্ট্য আছে, সেই বাসাটা একটু বলবো যে কেমন সেই বাসাটা বা কি অবস্থা? সেই বাসাটা অনেক আগে নানা বানিয়েছিল। এখন সেখানে 5তলা বিল্ডিং, 2 তলা পর্যন্ত মানুষ থাকে, 3-4 তলা ওগুলো এমনি খালি থাকে, 3-4-5 তলা, এই 3 তলা খালি থাকে, কিছু থাকে না। মাঝে মাঝে কাজের মেয়ে উপরে পরিষ্কার করতে যায়। আচ্ছা, এখন একদিন আমরা, কিন্তু ও বলছিল একটা ঘটনা, সেটা হচ্ছে ওই ওপরের তলায় যারা থাকে তাদের কিছু প্রবলেম হয়। তালহা বলছিল, তাহলে কিরকম ধরনের প্রবলেম হয়? যখনই ভাটিয়ারা থাকতো তখন ওদের সাথে কোনো প্রবলেম থাকতে পারতো না। বলতো যে কি রাত্রে নাকি স্ট্রেঞ্জ নয়েজ হয় না, ওদের নাকি গ্যাস আসতো না, পানিও আসতো না নাকি। হ্যাঁ, ওই 2টা তালায় এগুলো জেনে তারপরে ওখানে দেখতে গিয়েছিল যে আগ্রহ করে। একদিন আমি বলছিলাম যে চাচিকে বলছিলাম যে চলো আমরা রাত্রেবেলা ওখানে যাই। চাচি বললো যে না, ওখানে ওই জায়গাটা খালি পড়ে থাকে, কেউ থাকে না। হ্যাঁ, তো আমি আর ওর ডিসাইড করলাম যে আমরা দুইজন রাত্রেবেলা ডিসাইড করলাম যে আমরা যাবো। আচ্ছা, তো যখন আমরা তখন একা দরজা খুলে উঠলাম, তো বোর্ডে যখন 4 তলায় গেলাম তখন শুনছিলাম যে ওখানে কিছু স্ট্রেঞ্জ নয়েজ হচ্ছিল, মানে অস্পষ্ট শব্দ, মানে কেউ বলছিল আবার থামতেছিল, আবারও বলা শুরু করছে, এরকম কিছু নয়েজ হচ্ছিল। তো তখন আমরা অনেক ভয় পেয়েছি। তখন আমি বললাম যে চল দরজাটা ঠাক্কাই দেখি। তো বললো যে না, এখন জায়গা ভয় লাগতেছে অনেক। আমি বললাম হ্যাঁ একটু দেখ না। তখন আমি একটু দরজা থাকতাম, সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে উপরে যে ছাদ ছিল, ছাদ থেকে কি একটা মানে কিছু একটা পড়ছে, এরকম একটা আওয়াজ হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের জন্য দৌড় দিয়ে এখান থেকে গেছি বাসায় গিয়ে। তবে সকালবেলা চাচিকে সবকিছু খুলে বলছি। খুলে বেলার পর চাচি বলে যে চল, আমরা আবার ছাদ যাই গেছি। তো সাথে সাথে গেলাম। তো যখনই ইন্টারেস্টিং পার্ট এখানে, যখন আমরা উপর উঠছিলাম তখন দেখি যে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে গলা কাটা বিড়াল মরা আছে। আচ্ছা, গলা কাটা বিড়াল যে প্রত্যেকটা স্টেপে আছে,
দেখেছি। তালহা তুমি দেখেছো, নাফিস তুমি কি দেখেছো? আমিও দেখেছিলাম ওই এক একটা স্টেপে গলা কাটা বিড়াল ছিল। গলাকাটা বিড়াল ছিল। চাচিও ছিল আমাদের সাথে। আচ্ছা, তোমার চাচিও কি দেখেছিল? তোমাদের হ্যাঁ। চাচিও দেখেছিল। এবং তোমার এসে তারপরে জিজ্ঞেস করনি যেগুলো কে করেছে বা কে এরকম? এরপর আমরা আরো পুরো ছাদ পর্যন্ত ছিল, তো তখন ছাদে গেছি, তখন দেখি যে ওখানে মানে একটা অনেক বড় নর্মাল সাইজ থেকে অনেক বড় একটা কালো বিড়াল ওখানে অনেকক্ষণ ধরে বসেছিল। ওখানে আমাদেরকে দেখে এমনি বলেছিল, তো আমরা ভয় দেখি তাও ভাবতেছিল না। পরে দারোয়ান ভাই আসে, তারপর এটাকে মানে ভয় যে পাচ্ছিল না, পরে দারোয়ান ভাইটাকে আসে, তারপর ভাগাই দিল। তোমার ওকে সরিয়ে দিতে চাচ্ছ কিন্তু সে সরছে না। মানে একটা কালো অনেক মানে বিড়াল নর্মাল সাইজটা থেকে এটা অনেক বড় ছিল বিড়ালটা। ওকে, এবং তোমরা দুজনে দেখেছিলে কতগুলো বিড়ালের মাথা দেখতে পারো তাও তোমরা মনে করছো? 3-4টা হবে। 3-4টা হবে। আচ্ছা, এটা কি আর পরে কোনোদিন দেখেছিলে না ওই দিনই? নেক্সট ডেতে আমরা আবার প্ল্যান করলাম যে উপরে যাই, একটু উপরে যাই দেখে আসি। নেক্সট ডে তো সেম জিনিস দেখলাম। আচ্ছা, তারপর আমরা উপরে আর তারপর থেকে যাওয়া হয় না উপরে। ওই বাসায় গেলে আমরা থাকি না, মানে যে মানে তাড়াতাড়ি চলে আসার জন্য যাচ্ছ। মানে তোমার ওই দিন যে ভয় পেয়েছিল সেই ভয়টার কারণেই। ওকে, সো অনেক মানে এই বয়সেও অনেক মারাত্মক কিছু এক্সপেরিয়েন্স তোমাদের হয়ে গেছে, এবং সেটা কি মানে কখনো মনে পড়ে এখন ভয় লাগে না, বা এখন এখানে কোনো কিছু হয় না? হ্যাঁ লাগে, মাঝে মাঝে ওগুলো মানে চোখের সামনে আবার ভাসে, তখনই আল্লাহ একটু বেশি ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নাফিজ একটু মনে কম ভয় পায়, তাই না? ভয় ওইটার কথা চিন্তা করলে হালকা হালকা ভয় লাগে। আচ্ছা, তো আমার যেটা মনে হয় যে আচ্ছা তোমরা এমনিতে যে এই প্রোগ্রাম তো শুনছো রেগুলার, এবং রেগুলার প্রোগ্রাম শুনছো এবং শোনা যায় রাত জেগে শুনতে হয়, তো তোমাদের বাসা থেকে কিছু বলে না যে না এত রাত পর্যন্ত শোনা যাবে না, যদিও তোমার আব্বু আছে আজকে সঙ্গে, তাই না? বেশি শুনতে দেয় না, একটু শুনে তারপরে ঘুমা যেতে বলে। এই প্রোগ্রামটার কথা আমাকে প্রথম আমার যে কাজিন আসিফ বলছিল যে এটা রেডিও ফুর্তিতে হয়, শুনিস, তো তখন থেকে আমি শুনি, তখন থেকে। বাসায় বকাবকি করে না? হ্যাঁ বলে তাতে এগুলো শোনো কেন, এগুলো তারপরে শোনো কেন, মানে ভয় লাগে? ভয় লাগে, তাও শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে। তো তোমাদের দুজনেই একই জিনিস দেখেছিলে এবং দুজনে অনেক এরকম এক্সপিরিয়েন্স। পরে তোমার নাফিস ঢাকায় ফেরার পরে তোমার কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু এরকম? আমার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। তোমার সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওর সঙ্গে থাকার কারণেই হয়তো ওটা দেখেছিলা, তাই না? সো আজকে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক কষ্ট করে তোমরা আমাদের স্টুডিও তো পর্যন্ত এসছো এত রাত্রে, আর থ্যাঙ্কস টু ইউর প্যারেন্টস অ্যাজ ওয়েল, যে তারা তোমাদেরকে রাজি হয়েছেন এখানে নিয়ে আসতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আসলে সত্যি কথা বলতে কি যে ওরা যেটা দেখেছে সেটাই শেয়ার করলো আমাদের সাথে ওদের মতো করে। সো ওদের মতো করে ওরা শেয়ার করেছে, জানি না আপনাদের কেমন লেগেছে, বাট কেমন লাগলো অ্যাটলিস্ট ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা ওদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। আমরা জানিয়ে দেবো যে আপনাদের কেমন লেগেছে ওদের ঘটনাগুলো। এবং হয়তো ঘটনার মধ্যে কোনো রং ছিল না, কিন্তু যা দেখেছে সেটাই বলেছিল। সো আমি আবারও ফিরে আসবো আমাদের প্রোগ্রামে, তার আগে একটা গান শুনবো, এবং কথা দিচ্ছি যে খুব দ্রুত গানের পরপর ব্যাক করবো, কারণ অনেকের অনেক রাগ যে গান কেন এত বাজে। তো যাই হোক, আসলে সত্যি কথা বলতে যে আমাদের মাঝখানে একটু সময় কিন্তু লাগেই, সো আমরা অতটা সময় চেষ্টা করবো না নিতে। থ্যাংক ইউ নাফিজ অ্যান্ড থ্যাংক ইউ তালহা। আমরা শুরুতেই তার পরিচয় জানতে চাইবো এবং তিনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনে নেই। আমার নাম প্লেস গোমেস। ওকে, পুরান ঢাকায় থাকি লক্ষ্মীবাজারে, and আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। ওকে, একটা ঘটনা আপনি আমাদের সাথে ইমেইলেই শেয়ার করেছিলেন। সেই ঘটনাটা সেটা হচ্ছে যে আপনার বেশ কিছু আপনার সাথে নর্মাল কিছু ব্যাপার সময় ঘটেছে, তাই না? তো এটা কত সালের ঘটনা আপনি আমাদেরকে বলবেন, আজকে যেটা বলবেন? এটা 1969 এর ঘটনা। আচ্ছা, 1969। আচ্ছা, 1969। ওকে, ওই সময় কি হয়েছিল আপনি একটু? আমার মনে হয় 1996। সাথে আমি তো অবাক হচ্ছি যে 1969 কিভাবে হয়। ওকে, হ্যাঁ, not that old. Okay, so কি হয়েছিল, কোথায় ঘটনাটা ঘটেছিল কোথায়? এটা ঘটেছিল খুলনায়, সেখানে আমার বাবার বাড়ি। খুলনা জায়গায় প্লেসটার নাম ঠিক মনে নেই আমার, কারণ ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি ওই জায়গায় যাইনি। আচ্ছা, তো মেনলি যেটা হয়েছিল যে একদিন ডিসেম্বরে 24 ডিসেম্বর, ওই দিন আমি আমার বাবা আর আমার মার সাথে
যাই যে ওখানে ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। ওকে, তো অন দ্য ওয়ে যখন আমি আমার বাবা এবং মার সাথে যেতে থাকি, যে আমার বাবার বাড়ি থেকে 3টা বাড়ি আগে একটা পুরনো ভাঙ্গা রেস্ট্রিক্টেড বাড়ি ছিল। আচ্ছা, তো সেই বাড়িটা দেখা মুহূর্তেই সেই মুহূর্তে আমার প্রতি বাড়িটার প্রতি কেমন যেন একটা অ্যাট্রাকশন এসে পড়ে। ওকে, তো আমি অনেক বলি বাবা বা মাকে বলি যে বাবা এই বাড়িটাতে একবার চলো, আমার দেখতে হবে বাড়িটাতে কি আছে। আপনি কেন এত উৎসাহী ছিলেন ওই বাড়িটার? এটা আমি নিজেও এখনো এক্সপ্লেন করতে পারতেছি না, বাট সামহাউ আই ওয়াজ অ্যাট্রাক্টেড। মানে বাড়িটা দেখলে আপনার মধ্যে ফিল আসতো যে বাড়িটাতে আমার যেতে হবে। আচ্ছা, এরকম হ্যাঁ। তো বাবা প্রথমে বুঝতে পারেনি যে কোন বাড়িটার কথা বলতেছি আমি। সে তো মনে করছে যে এত ছোট ও তো নিশ্চয়ই ভাঙ্গা বাড়িটার কথা বলতেছে, ওইটা থেকে যে কেউ ভয় পায়। তো পরে বাবাকে যখন বললাম না ভাঙ্গা বাড়িটা আমি যেতে যাচ্ছি, তখন সে আমাকে বলে না এই বাসাটা যাওয়া যাবে না, বাসাটা রেস্ট্রিক্টেড, বাসায় ঢুকতে দেওয়া হয় না। ওইটা সবাই জানে ওই এলাকার যে বাসাটা রেস্ট্রিক্টেড? সবাই জানে। ওকে, তো আমার যে দাদা দাদি ছিল তারাও বারণ করছে। তো ওই দিন সন্ধ্যাবেলায় এটা হয় যে সবাই চা খেতে থাকে, চা নাস্তা করতে থাকে। এরকম সময় আমি ড্রয়িং রুমে বসে থাকি। ড্রয়িং রুমে বসে আমি জাস্ট মানে দেখা যাচ্ছে যে আমি ড্রয়িং রুমে বসে কিছু ড্রয়িং করতেছি বা কিছু টিভি দেখতেছি এই টাইপের। ওকে, তো আমার মাইন্ড ছিল ওইদিকে যাওয়ার জন্য, ওই বাড়িটাতে, কিন্তু কাউকে না জানায়। তো সেই কারণে আমি যেটা করি যে ওখানে আস্তে করে ঘর থেকে বের হয়ে বাড়িটার দিকে রওনা দিই। তখন বাজে প্রায় 7টা। তো আমি যখন বাড়িটার সামনে যাই তখন থেকে মানে অ্যাট্রাকশনটা আরো বেড়ে যায়। সেকেন্ড টাইম ওই বাড়িটা দেখার পর অ্যাট্রাকশন এত বেড়ে যায় যে এত রাত্রে যে আমি বের হয়েছি, মানে 7টা বাজে, তখন গ্রামের জন্য কিন্তু খুবই অনেক অন্ধকার, আর অনেক আগের কথা এটা। তো তারপর আমার কেন সাহস অতিরিক্ত বাড়ে এবং আমি মানে বাড়িটার ভিতরে ঢুকে যাই। ঢুকে যা দেখলাম যে নর্মালি একটা ভাঙ্গা বাড়ি যেরকম হয়, টোটালি ডিস্ট্রয়েড এন্ড নাথিং বাট স্ক্র্যাপস, ভাঙ্গা রাজপত্র সবকিছু। তো বাড়িটা ছিল কিছুটা স্কোয়ার শেপের। আচ্ছা, স্কোয়ার শেপ। তো বাড়িটার মাঝখানটা ছিল ফাঁকা, মাঝখানটা একটা ফিল্ডের মতন ছিল যেখানে উঠানোর মতো। তো ওই ফিল্ডের ঠিক সেন্টার পয়েন্টে একটা গাছ। এই গাছটার সামনে প্রায় আমি গাছটা থেকে প্রায় 10 ফিট দূরে, তখন গাছটাতে যেটা আমি দেখলাম যে লাইক ওয়েমেন 18 years old বা 16, ভেরি ইয়াং ওয়েমেন, তো সে হঠাৎ আমার যেটা মনে হলো যে আমাকে দেখে সে উঠে দাঁড়াইছিল, আমাকে দেখে সে উঠে দাঁড়ায় এবং পরনে কিছু ছিল বা এরকম কিছু পরনে সে একটু হোয়াইট মানে ডার্টি হোয়াইট টাইপের কাপড়। আচ্ছা, হোয়াইট বাট ভেরি ডার্ক। আচ্ছা, হোয়াইট টাইপের কাপড়। আর এট দ্যাট মোমেন্ট আমি যখন তাকে দেখি খুব পিছিয়ে টাইপের একটা স্মেল আমার নাকে আসতেছে। ওকে, খুবই পিছিয়ে। এরকম টাইপের তো বলতে পারবেন, আন্দাজ করতে পারবেন? ভেরি নাস্টি, জাস্ট লাইক অ্যানিমেল বা ডেড বডি থেকে যেরকম গন্ধ বের হয়, কোনো অ্যানিমেল মারা যাওয়ার পরে এই টাইপের গন্ধ বের হয় অ্যাকচুয়ালি। তো এই টাইপের গন্ধ, তো আমি গন্ধটা পাওয়ার পর একটু ফিয়ার ফিল করি। তো তারপর যেটা হয়, জিনিসটা আস্তে আস্তে আমার দিকে আসতে থাকে। নট লাইক সে যে হেঁটে আসছে তা না, ইট ওয়াজ লাইক শি ওয়াজ ফ্লোয়িং। আচ্ছা, তার পা দেখা যাইতেছে না, কাপড় দিয়ে পুরা, আর কাপড়টা বেশ এটা একদম মাটি পর্যন্ত পা দেখা যাইতেছে। সে যে হাঁটলে তো একটা মানুষের মানে হেলে দুলে হাঁটে, মানে শরীরটা একটু নড়াচড়া করে বা ব্যালেন্স রাখে যেটা বলা যায়। হ্যাঁ, কিন্তু ওইটা না, শি ওয়াজ জাস্ট ফ্লোয়িং টু মি। আচ্ছা, একদম মানে জাস্ট সোজা ভাবে স্ট্রেট ভাবে আসতেছে। এরপর যেটা হয়, তার আশা দেখে আমার ভিতরে অতিরিক্ত ভয় এসে পড়ে। অতিরিক্ত ভয়, আই ওয়াজ স্টার্টিং টু ফিল শিভার। ওকে, সো ওইটা দেখে সে যখন প্রায় আমার 5 ফিট দূরে আসে তখন আমি সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, ওদিকে কমপ্লিটলি সেন্সলেস, and next thing I know that I was on my room and everyone was surrounded me. মানে আমার বাবা মা দাদা দিদি যারা ছিল তারা সবাই আমি ঘিরে আছে। সবাই খুব রাগ করেছিল নিশ্চয়ই রাগ করেছিল। তো ওখানে যেটা হয়, এরপর থেকে ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমাকে প্রসেস করে। আমি পরে যেটা জানতে পারি, ও আমাকে প্রসেস করে এই জায়গাটায়। আচ্ছা, তো পরে ক্রিসমাস ডেতে 25 ডিসেম্বর, নর্মালি আমি 25 ডিসেম্বরতে খুব এনজয় করি। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, ওই দিনটাতে আমার খুব এনজয়েবল দিন মনে হয়।
বাট ফর সাম রিজন ওই দিনটা আমি খুব ডিপ্রেস ছিলাম। ওই দিন আপনি চার্চে গিয়েছিলেন বা এরকম সবকিছু মানে সবকিছুই করেছি, বাট চার্চে গেলে যেটা আমেজ থাকে আমার মধ্যে, আগে ওই আমেজটা ওই দিন ছিল না। আচ্ছা এবং খুবই ডিপ্রেস ফিল করতেছিলাম। কেন জানি মনে হইতেছিল যে এরকম একটা বয়স, আমি জানি না কেন কিন্তু মনে হইতেছিল যে আমার এই পৃথিবীতে থাকার কোনো মানে নেই। ওই দিন মনে হচ্ছিল? ওই দিন মনে হচ্ছিল আচ্ছা। আই ফিল সো হোপলেস, there's nothing I can do, why am I living, there's no point living. So আমি যেটা করি, আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, সে পুকুরটার কাছে যাই আমি, যে একটু রিক্রিয়েশনের জন্য যাই, মাইন্ডটা ফ্রেশ করি। তো পুকুরটাতে যে যখন আমি বসি তখন প্রায় বাজে 12টা, মানে দুপুর 12টা। তো দুপুর 12টা ওই সময় যায় বসার পর যে দেখি যে অনেক ছেলে, পিছি পিছি ছেলেরা সে পুকুরের মধ্যে নামতেছে, খেলা করতেছে। তো আমার ওটা দেখে ইচ্ছা করলে আমিও নামি। কিন্তু আমি যে নামবো, আমার ভঙ্গিটা ছিল অন্যরকম। ওরা নামতেছে নর্মালি হেঁটে হেঁটে, আমি লাফ দেবো পুকুরটাতে, কিন্তু আমি কিন্তু সাঁতার যাই না। আচ্ছা ঠিক আছে। তো এই কথাটা মনে করার সাথে সাথে স্ট্রংলি অ্যাট্রাক্ট মি, যে আমি জাম্প করতেই হবে, জাম্প করবোই। আমি সাঁতার জানি না এই কথাটা আমার মাথায় নেই, আমি জাস্ট জাম্প করবোই। তো এটা ভাবতে ভাবতে কোন সময় কি হয়েছে আমি জানি না, জাস্ট জাম্প করছি। ওখানে জাম্প করলাম, এবং জাম্প করার পরে আবারও পানিতে যখন ডুবি তখন হয়তো ছেলেগুলো আমাকে তুলছিল, বা কে তুলছে আমি জানি না, ছেলেগুলো আমাকে তুলছিল এরকম কিছু। তো ওখান থেকে আসার পরে বাবা আমাকে তখন বলছে, আচ্ছা তুই ভালো করে বলতো, তুই কি বাড়িটাতে গেছিলি? মানে বাবা যে আমাকে যে নিয়ে আসছে, আমি তখন বুঝতে পারি যে আমাকে পাইছে তারা বাড়ির আরো 10 ফিট দূরে। আচ্ছা, তখন আপনি বুঝতে পারেন ফার্স্ট টাইম যে আপনাকে বাসায় পায় না, বাসা থেকে 10 ফিট দূরে পাইছে আমাকে। আমি তখন ব্যাপারটা আমাকে কিচ্ছু বলে নেই, পরে এটা জানতে পারি। তো আমি বলি যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বাসা থেকে গেছিলাম, কিন্তু তোমরা তো জানার কথা, তোমরাই তো আমাদের নিয়ে আসছো। কিন্তু আমরা নিয়ে এসছি ঠিকই, বাট তোকে আমরা 10 ফিট দূরে পেয়েছি বাসা থেকে, প্রায় 10 ফিট। বাসায় কত ভেতরে গেছিলি? আমি তো বাসার সেন্টার পয়েন্টে গেছিলাম। এরকম। তো এরপরে যখন আমি ঢাকা এসে পড়ি, এরপর থেকে খুব টর্চার শুরু হয় আমার, যেটা যেরকম একদিন রাত্রে যেটা হয় যে আমি হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে যায়, মানে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এরকম। তো এরকম আমি সবাইকে ডাকার চেষ্টা করি। আমার সঙ্গে জীবন জয়েন করছেন, তা আমি বলবো জীবন এরকম ঘটনা মনে ঘটে না, মানে যখন মানুষ পজেসড হয়ে যায় বা এরকম এই ব্যাপারগুলো মনে হয় ঘটে, তাই না? অনেক ছিল চেষ্টা হচ্ছে যে there are a lot of things attached to it, হ্যাঁ। So I would rather শুনি পুরো জিনিসটা, তারপর পয়েন্ট বাই পয়েন্ট আমি বলবো। তো ফার্স্ট টাইম যেটা হয় টর্চার যেটা হয়, যেটা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টোটালি, এটা হয় একদম কারেক্ট রাত 12টায়, এক্স্যাক্টলি রাত 12টার সময় এই জিনিসটা হয়। এবং প্রায় 2 থেকে 3 মিনিটের এরকম অবস্থা। আমি সবাইকে ডাকার চেষ্টা করছি কিন্তু পারতেছি না, আমাদের এনার্জিটা নাই। ওকে। তো পরে যখন ঠিক হয়ে যায়, আমি টোটালি উইক ওই সময়, তো আর কাউকে ডাক দিইনি, ওই সময় নিজে থেকে ঘুমিয়ে পড়ে যাই। আচ্ছা। তো এরপরের দিন যেটা হয় যে আবারও রাত্রেবেলা ওই দম বন্ধ হয়ে যায় এবং আমার চোখ উল্টে যেতেছে এরকম লাগতেছে। তখন হয়তো কোনোভাবে মা আসছে আমার রুমে, মা কোনো কারণে আসছিল, ও আইসে থেকে অবস্থা যে আমি কাঁপতেছি। এরকম দেখার পরে পরের দিন তারা আমাদের কাছে আমাকে একজন প্রিস্টের কাছে নিয়ে যায়। আচ্ছা। And he is an exorcist, as much as I know. Okay. He was an exorcist. এই ঢাকাতেই ওকে। সে এখানকার নাই, এই বাংলাদেশের না, সে ইটালিয়ান একজন। আচ্ছা আচ্ছা। তার কাছে নিয়ে যাওয়ার পর সে আমার সাথে অনেক কথা বলে, মানে নর্মালি অনেক কথা বলে। তো কথার ফাঁকে সে বলে ঠিক আছে আমি তোমার বাসায় যাব, তোমার সবার ফ্যামিলি সবার সাথে দেখা করবো। তো সেদিন রাত্রেই এরকম যে অ্যাকচুয়ালি সে যেতেছিল এক্সারসাইজের জন্য, আমাকে ওটা বলে নাই, এবং আমি যে প্রসেসড এটা আমি নিজেও জানি না। আচ্ছা ওকে। তো সে গেছে, ঠিক তার 1 সপ্তাহ পরে গেছে আমার বাসায়, এবং বাসায় যাওয়ার পর ওই দিন ছিল আমাবস্যা রাত। ওকে। আমাবস্যা রাতে যায়। তো ওই দিন যাওয়ার পরে আমি বেডে, তখন 11টা বাজে প্রায়, আমি বেডে, এবং সে আসার পর সে আমার কপালে হাত রাখে। কপালে হাতটা রাখার পর
2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিটলি সেন্সলেস হয়ে যাই, কমপ্লিটলি সেন্সলেস। এবং পরের দিন সকাল উঠে যেটা দেখি, আমার রুমের টিভি, আমার রুমের কিছু ক্রিস্টালের কিছু শোপিস ছিল, একটা জিনিসও ঠিক নেই, সব তছনছ হয়ে আছে এরকম কিছু। তো সকালে উঠে যখন মাকে জিজ্ঞেস করি, এই অবস্থা হয়েছে কেন, বলে এগুলো তো তুমি করছো। আমি করছি মানে বলে এগুলো তুমি করছো, কেমনে করছো জানি না, বাট তুমি এই কাজগুলো করছো। আচ্ছা, তো এই পর্যন্ত আর কি এই স্টোরিটা ছিল। তো এরপরে এই ফার্স্ট যখন আমার 24 ডিসেম্বর এই ইনসিডেন্টটা হয়, ইভেন কি এখনো পর্যন্ত লাস্ট ইয়ারও প্রত্যেক 24 ডিসেম্বরে আমার সাথে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে। ওকে, সো এটা কোয়াইট ইন্টারেস্টিং না ব্যাপারটা, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে। যাই হোক, আমার কাছে মানে আমি এখনো মানে ওর যে গল্পগুলো বলছে বা ঘটনাগুলো বলছে সেই ঘটনার ঘরের মধ্যে আছি। তো থ্যাংক ইউ, অনেক লম্বা সময় ধরে আমরা শুনলাম, কিন্তু একটা মুহূর্ত মনে হয়নি যে কোনো একটা জায়গায় কোনো ঝামেলা আছে। মানে কেমন যেন লাগলো আমার কাছে, মানে পুরো ব্যাপারটাই কেমন যেন লেগেছে অদ্ভুত টাইপের। তো আপনাদের কেমন লেগেছে সেটা